আচ্ছা, মেথড অফ ইমেজ আজকে যে কেসটা করব লাস্ট কেস, সেটা হচ্ছে কন্ডাক্টিং স্ফিয়ার placed in an uniform electric field. একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টিং স্ফিয়ারকে প্লেস করেছো ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে। এবার কেসটা হচ্ছে কি, যখনই তুমি একটা কন্ডাক্টিং স্ফিয়ারকে একটা ইলেকট্রিক ফিল্ডে প্লেস করবে আর ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম থাকবে না, তাই জন্য বইতে অনেক সময় এটার সাথে একটা ইনিশিয়ালি কথাটাও অ্যাড থাকে। ইনিশিয়ালি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, কারণ যখন তুমি কন্ডাক্টিং স্ফিয়ারটা অ্যাড করছো তারপর সেটা কিন্তু আর আমার এই মানে ফিল্ডটা ইউনিফর্ম থাকবে না, ফিল্ডটা একটু চেঞ্জ করে যাবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? আটকে গেছিল স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন আজকে যে ফাইনাল কেসটা যেটা করব সেটা হচ্ছে এইটা। দাঁড়া এক মিনিট, পরিষ্কার করে লিখি। কন্ডাক্টিং স্ফিয়ার প্লেসড ইন অ্যান ইনিশিয়ালি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইনিশিয়ালি ইউনিফর্মটা কেন বলা হচ্ছে, কারণ কন্ডাক্টিং স্ফিয়ারটা রাখার ফলে ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হয়ে যাবে, তাই জন্য এখানে বলছে যে ইনিশিয়ালি ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম ছিল, তার মধ্যে একটা কন্ডাক্টিং স্ফিয়ার রাখা হলো। মানে এটা বোঝা যাচ্ছে যে কন্ডাক্টিং স্ফিয়ারটা রাখার ফলে ফিল্ডটা আর কিন্তু ইউনিফর্ম থাকবে না, একটুখানি চেঞ্জ হয়ে যাবে। কিরকম চেঞ্জ হবে সেটা দেখো। ধরো এটা আমার কন্ডাক্টিং স্ফিয়ারটা, এটা আমার কন্ডাক্টিং স্ফিয়ারটা। এই কন্ডাক্টিং স্ফিয়ারের এই সেন্টার থেকে আমি একটা লাইন টানি, এইটা হচ্ছে আমার সেন্টার অ্যাক্সিস ও, যেটা হচ্ছে সেন্টার অফ দ্য স্ফিয়ার। আচ্ছা, এখানটায় আমার ইনিশিয়াল ইলেকট্রিক ফিল্ড ছিল, ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা ইনিশিয়ালি ইউনিফর্ম ছিল। এবার হয়েছে কি, কন্ডাক্টিং স্ফিয়ারটা রাখার ফলে কি হবে বলতো, ইলেকট্রিক ফিল্ডটা যে পয়েন্টে কন্ডাক্টিং স্ফিয়ারটা রয়েছে সেই পয়েন্টে একটু ডাইভার্ট করে যাবে। কিরাম ডাইভার্ট হবে, তুমি যদি খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডের একটা প্রপার্টি আছে যে যখন এটা কন্ডাক্টর থাকবে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, কন্ডাক্টরের মধ্যে ঢুকে যাবে, কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা ঢুকে যাবে, ফলে দেখো এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ডটা বেঁকে গেল। যে পয়েন্টটায় দেখো এই ইলেকট্রিক ফিল্ডটা লেফট টু রাইট যাচ্ছে, তো কন্ডাক্টরের গায়ে এই সাইডটায় লেফট সাইডে কন্ডাক্টরের গায়েতে ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে, ঢুকে যাচ্ছে। তার ফলে তুমি কি বলতে পারো, তার ফলে তুমি বলতে পারো যে তাহলে আমার এখানটায় হচ্ছে কি, আমার এখানটায় কন্ডাক্টরটার গায়ে ইলেকট্রিক আমার যেখান দেখো কন্ডাক্টরটার গায়ে যেখানটায় ধরো ইলেকট্রিক ফিল্ডটা তোমার ঢুকছে আর কি, যে পয়েন্টটায় তুমি দেখছো যে ইলেকট্রিক ফিল্ডটা ঢুকছে ওই পয়েন্টটায় তুমি বলতে পারবে যে আমার নেগেটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। যে পয়েন্টটা, কারণ কি হয় তুমি খেয়াল করে দেখো নেগেটিভ চার্জ যেখানে থাকে সেখানটায় ইলেকট্রিক ফিল্ডগুলো অ্যাবজর্ব হয়। তো যে পয়েন্টটায় তোমার এই ইলেকট্রিক ফিল্ডগুলো ঢুকছে তুমি সেখানে বলতে পারো যে আর নেগেটিভ চার্জ কন্ডাক্টরের গায়েতে ক্রিয়েট হচ্ছে। আর কন্ডাক্টরের উল্টো সাইড দিয়ে দেখো ইলেকট্রিক ফিল্ডটা বেরোচ্ছে, তো তুমি বলতে পারো যে সেই জায়গাটায় আমার পজিটিভ চার্জ ক্রিয়েট হচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো। ইলেকট্রিক ফিল্ড থাকার ফলে হচ্ছে কি, একটা ইলেকট্রিক ফিল্ডে কন্ডাক্টর যেমনি তুমি ঢোকাচ্ছ, একটা কন্ডাক্টরকে ঢোকাচ্ছ, আমার ইলেকট্রিক ফিল্ডটা একটুখানি চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো, কন্ডাক্টরের গায়ে ইলেকট্রিক ফিল্ডটা চলে যাচ্ছে, গিয়ে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, আর উল্টো দিক দিয়ে আমার ইলেকট্রিক ফিল্ডটা বেরোচ্ছে। এমন মনে হচ্ছে যেন কন্ডাক্টরের লেফট সাইডে আমার ইনডিউস চার্জ তৈরি হয়েছে নেগেটিভ চার্জ, আর রাইট সাইডে কন্ডাক্টরের পজিটিভ চার্জ ইনডিউস হয়েছে। ঠিক আছে, তো জিনিসটা বোঝা গেল। এবার ইলেকট্রিক ফিল্ড, এইটা খুব ইম্পর্টেন্ট, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যেটা আমি আপাতত ধরছি ইজি, যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা ছিল সেটাকে আমি আপাতত নাম দিয়েছি ইজি। আর আমি এই অ্যাক্সিসটাকে আমি এক কাজ করছি, এই অ্যাক্সিসটাকে আমি জেড অ্যাক্সিস ধরছি, এই অ্যাক্সিসটাকে আমি জেড অ্যাক্সিস ধরছি। তো আমি ধরে নিচ্ছি যে ই জিরো যেটা আছে সেটা আমার জেড অ্যাক্সিস বরাবর কাজ করছে। আর
যেমনি আমি কন্ডাক্টরটা রেখেছি, ইলেকট্রিক ফিল্ডটা একটু মডিফাই হয়ে গেছে, কন্ডাক্টরের মধ্যে এরকম ভাবে মিশে যাচ্ছে। এবার একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিভাবে তৈরি হয়, তুমি ধরতে পারো একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যেটা, আচ্ছা এখানটায় ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ধরা হয়েছে, মানে থিওরিটিক্যালি ধরা হয়েছে, যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অব্দি ইউনিফর্ম রয়েছে। খেয়াল করবে ধরা হয়েছে ইলেকট্রিক ফিল্ডটা, আমি একটু নিচে দেখাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অব্দি ইউনিফর্ম রয়েছে। তাহলে কি করে একটা ইলেকট্রিক ফিল্ড মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অব্দি ইউনিফর্ম থাকে? দেখো তুমি যদি এটার চার্জটাও যদি আমার ইনফাইনাইট হয়, মাইনাস ইনফাইনাইট থেকে মাইনাস ইনফিনিটিতে, আর প্লাস ইনফাইনাইট চার্জ যদি আমার প্লাস ইনফিনিটিতে থাকে, খেয়াল করে দেখো এক্স এই জেড অ্যাক্সিস বরাবর মাইনাস জেড অ্যাক্সিস বরাবর মাইনাস ইনফিনিটিতে যদি আমার ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ থাকে, আর জেড অ্যাক্সিস পজিটিভ জেড অ্যাক্সিস বরাবর প্লাস ইনফিনিটিতে যদি আমার ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ থাকে, তাহলেই একমাত্র একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অব্দি ইউনিফর্ম রয়েছে, এরকম একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হতে পারে। বুঝতে পারলে? থিওরিটিক্যাল ব্যাপার, কিন্তু প্র্যাকটিক্যালি নয়, থিওরিটিক্যালি ভাববে। বলো বুঝতে পারলে এই জায়গাটা? আমি একটা ধরছি এখানটায় একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে যেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অব্দি ইউনিফর্ম রয়েছে, আর এটা অবভিয়াসলি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তো আমরা ধরতে পারি যে নিশ্চয়ই তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কেন তৈরি হচ্ছে, নিশ্চয়ই কোনো চার্জ আছে বলেই তৈরি হচ্ছে। তো আমরা এটা ধরতে পারি যে মাইনাস ইনফিনিটিতে হয়তো ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ আছে, আর প্লাস ইনফিনিটিতে ইনফাইনাইট অ্যামাউন্ট পজিটিভ চার্জ আছে, তার ফলেই কিন্তু একটা এরকম ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেল এই জায়গাটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার এই যে এবার এখানটায় আমি একটা মজার কাজ করব এই কনসেপ্টটাকে ঢোকাবার জন্য, যে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চার্জ আছে আমার কোথায় কোথায়, মাইনাস ইনফিনিটিতে আর প্লাস ইনফিনিটিতে। এইটাকে বোঝাবার জন্য আমি একটা এখানে কাণ্ড করব। কি করব দেখো, আমি এইখানটায় একটা প্লাস কিউ, এক সেকেন্ড, ভুল করেছি, একটুখানি ভুল করলাম, খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডটা যায় হচ্ছে প্লাস থেকে মাইনাসে, তাহলে আমার এই মাইনাস ইনফিনিটিতে আমার প্লাস কিউ পরিমাণ, মানে প্লাস ইনফাইনাইট মাইনাস ইনফিনিটিতে, এই দিকটা মাইনাস ইনফিনিটিতে আমার ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ আছে, একটু উল্টো বলেছি। আর প্লাস ইনফিনিটিতে জেড অ্যাক্সিস ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু প্লাস ইনফিনিটিতে, আর এটা হচ্ছে জেড ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি। আর জেড ইকুয়ালস টু প্লাস ইনফিনিটিতে মাইনাস মানে নেগেটিভলি চার্জ, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নেগেটিভলি চার্জ আছে জেড ইকুয়ালস টু প্লাস ইনফিনিটিতে। আমি একটু উল্টো বলে ফেলেছি, কারণ নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড আমার সবসময় পজিটিভ টু নেগেটিভ চায়। তাহলে আমাকে ধরতে হবে যে জেড ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি, মানে এই দিকটা একদম ওই কোণাতে জেড ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটিতে আমার ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ রয়েছে, আর জেড ইকুয়ালস টু প্লাস ইনফিনিটিতে আমার ইনফাইনাইট অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ রয়েছে। এই জিনিসটা একটুখানি উল্টে গেছিল বলাটা, ঠিক আছে? এই জিনিসটা আমি ধরবো। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এবার এইখানটায় আমি এরকম একটা কাজ করতে পারি, আমি ধরছি আমার এই যে এখানটায় সামওয়্যার একটা পার্টিকুলার পয়েন্ট ধরলাম, এই পয়েন্টে আমার প্লাস কিউ চার্জ রয়েছে, যেটা আমার সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরত্বে রয়েছে, সেন্টার থেকে ডি ডিস্টেন্স। অ্যাকচুয়ালি তোমার এটা যদি অরিজিন হয়, তাহলে তুমি বলতে পারো কি, যে এই চার্জটা যেটা আছে এটা আমার সেন্টার থেকে মাইনাস ডি দূরত্বে রয়েছে। যদি তুমি এই জিরোটাকে অরিজিন ধরো আর এই বরাবর জেড অ্যাক্সিস ধরো, তাহলে খেয়াল করে দেখো এটা হচ্ছে মাইনাস ডি পরিমাণ চার্জ তোমার এইখানে রয়েছে, সরি মাইনাস ডি দূরত্বে, অরিজিন থেকে মাইনাস ডি দূরত্বে তোমার প্লাস কিউ চার্জ রয়েছে। আর আমি আরেকটা কাজ করছি, আমি কি করব, মাইনাস কিউ একটা চার্জ ধরছি যেটা আমার কোথায় রয়েছে, সেন্টার থেকে প্লাস ডি পরিমাণ দূরত্বে, প্লাস ডি পরিমাণ দূরত্বে আমার একটা মাইনাস কিউ চার্জ রয়েছে। এবার আমি করব কি, এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা ধরার জন্য আমি ধরে নেব
plus q charge tends to plus infinity and minus q charge tends to minus infinity, d minus d tends to minus infinity and plus d tends to plus infinity। বুঝতে পারলে? মানে আমি যে কেসটা, যে আমি কি বলেছিলাম যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কিভাবে তৈরি হয়, ইনফাইনাইট ডিস্টেন্স দূরত্বে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে। তো আমি এখানটায় করলাম কি, স্টার্টিং এ ধরলাম মাইনাস ডি দূরত্বে প্লাস কিউ চার্জ আছে সেন্টার থেকে, আর সেন্টার থেকে প্লাস ডি দূরত্বে একটা মাইনাস কিউ চার্জ রয়েছে। এবার আমাকে শুধু করতে হবে কি, ওই ইনফাইনাইট কেসটা ধরার জন্য আমাকে কি করতে হবে, চার্জগুলোকে আমাকে ধরে নিতে হবে টেন্স টু ইনফিনিটি, ডিস্টেন্সটাকেও ধরে নিতে হবে টেন্স টু ইনফিনিটি। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটু আগের কেসটার সাথে ভেবে বলো, আগের কেসটা খেয়াল করো, জাস্ট এর আগের দিন যে অঙ্কটা করিয়েছিলাম। এই যে এখানে একটা মাইনাস কিউ চার্জ রয়েছে ডি ডিস্টেন্স দূরত্বে, এটার জন্য আমার এখানটায় কত পরিমাণ পজিটিভ চার্জ তৈরি হবে একটু ভেবে বলো তো। ইমেজ চার্জটার কথা ভাবো, শুধু মাইনাস কিউ চার্জ ডি ডিস্টেন্স দূরত্বে রয়েছে, তার জন্য আমার কোথায় কত পরিমাণ পজিটিভ চার্জ তৈরি হবে সেটা একটু ভেবে বলো। ইমেজ প্লাস চার্জ কিউ এ বাই ডি তৈরি হবে। একদম এখানটায় মাঝামাঝি এরম জায়গাতে আমার প্লাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ তৈরি হবে, যেটা আমার কত দূরত্বে রয়েছে সেন্টার থেকে, এ স্কোয়ার বাই ডি দূরত্বে রয়েছে। এইখানটায় আমার একটা প্লাস কিউ এ বাই ডি আছে, যেটা আমার সেন্টার থেকে এ স্কোয়ার বাই ডি দূরত্বে রয়েছে। ঠিক আছে? তাহলে এইখানটায় আমার এই মাইনাস কিউ চার্জ যেটা রয়েছে, এই যে মাইনাস কিউ চার্জ, সরি এখানে যে প্লাস কিউ চার্জ রয়েছে, তার জন্য একই রকম ভাবে আমি কি বলতে পারি যে আমার এইখানটায় একটা মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ তৈরি হবে, যেটাও আমার সেন্টার থেকে এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরত্বে রয়েছে। এটা আমি বলতে পারবো কিনা বলো তো একটু, এটা ধরা যাবে? বলো, এটা ধরা যাবে? হ্যাঁ স্যার, কারণ কন্ডাক্টরের ভিতরে তো টোটাল চার্জ জিরোই জিরো হয়। থাকবে এখানটায় অবভিয়াসলি। এবার তাহলে এইটা দেখো, আমি তাহলে এখানটায় করব কি, আমি ধরবো যে এই প্লাস কিউ আর এই মাইনাস কিউ চার্জ যেটা রয়েছে কন্ডাক্টরের বাইরে, তার জন্য কন্ডাক্টরের ভেতরে যে আমার ইনডিউস চার্জ তৈরি হচ্ছে, লেফট সাইডে খেয়াল করে দেখো, লেফট সাইডে নেগেটিভ চার্জ আর রাইট সাইডে পজিটিভ চার্জ যেটা ইনডিউসড হচ্ছে, সেটাকে আমি দুটো ইমেজ চার্জ দিয়ে রিপ্লেস করতে পারবো। একটার ইমেজ চার্জ হচ্ছে মাইনাস কিউ এ বাই ডি, যেটা এই পয়েন্টে রয়েছে, আর একটা ইমেজ চার্জ হচ্ছে প্লাস কিউ এ বাই ডি, যেটা এই পয়েন্টে রয়েছে। এই দুটো চার্জ মিলিয়ে কি হবে, একটা ডাইপোল সৃষ্টি করবে। এই দুটো চার্জ মিলিয়ে একটা ডাইপোল সৃষ্টি হবে। ঠিক আছে? তো এবার তাহলে আমার কাজ থাকবে, মূল কাজ যেটা থাকবে সেটা হচ্ছে, এখানে চারখানা চার্জ থাকছে, খেয়াল করে দেখো, চারটে চার্জ তৈরি হচ্ছে টোটাল। এখানটায় তুমি যদি দেখো চারটে পয়েন্ট চার্জ রয়েছে। একটা চার্জ রয়েছে এইখানটায় প্লাস কিউ, মাইনাস কিউ এ বাই ডি, প্লাস কিউ এ বাই ডি আর মাইনাস কিউ। এবার এই চারটে চার্জের জন্য সামওয়্যার এখানটায় পি, যেটা হচ্ছে পি ইকুয়ালস টু আর থিটা ফ্রম সেন্টার, পি থেকে আর থিটা দূরত্বে, এখানটায় আমি আর আঁকছি না, এই পয়েন্টে আমাকে কত ইলেকট্রিক ফিল্ড হবে সেটা আমাকে বার করতে হবে। ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল কত হবে পি পয়েন্টে, সেটা আমাকে বার করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবে, যদি আমার এই কন্ডাক্টরটা না থাকতো, তাহলে কিন্তু আমার টোটাল এই পি পয়েন্টে ই জিরো পরিমাণ ইলেকট্রিক ফিল্ডই থাকতো, কারণ ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম। কিন্তু কন্ডাক্টরটা ঢোকাবার ফলে আমার দেখো এই সিস্টেমটায় চারটে চার্জ ঢুকে গেছে, একটা প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ, একটা মাইনাস কিউ এ বাই ডি চার্জ, আর একটা প্লাস কিউ এ বাই ডি চার্জ। অবভিয়াসলি মাইনাস কিউ আর প্লাস কিউ চার্জটাকে আমি ইনফিনিটি ধরে নেব পরে। ঠিক আছে? তো এই অবধি কেসটা বোঝা গেল কি না বলো। এবার এই চারটে চার্জের জন্য আমার কাছে যে ছবিতে রয়েছে চারখানা চার্জ, প্লাস কিউ, মাইনাস কিউ এ বাই ডি, প্লাস কিউ এ বাই ডি আর মাইনাস কিউ, এই চারটে চার্জের জন্য পি পয়েন্টে আমার কত ইলেকট্রিক ফিল্ড হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। জিনিসটা ক্লিয়ার হলো এই অবধি? তাহলে চলো স্টার্ট, লেখা যাবে। বলো এই অবধি কারোর কোনো কনফিউশন থাকলে বলো।
এই জায়গাটা ক্লিয়ার হলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে চলো লেট, একটুখানি লিখিয়ে দিচ্ছি কটা জিনিস। লেট এ গ্রাউন্ডেড স্ফিয়ার, let a grounded sphere of radius a is kept in an initially uniform electric field. In an initially uniform electric field, ঠিক আছে, E0 along z axis. এবার এই ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হবে? আচ্ছা, সবার আগে এই কথাটা, এই যে আমি তোমাদের কথাটা বললাম, an uniform electric field can be considered to be formed by infinite amount of positive and negative charge at, আচ্ছা, পজিটিভ চার্জটা আছে z equals to minus infinity and z equals to plus infinity তে নেগেটিভ চার্জ আছে রেসপেক্টিভলি। ঠিক আছে, খেয়াল রাখবে পজিটিভ চার্জটা আছে মাইনাস ইনফিনিটিতে আর নেগেটিভ চার্জটা আছে প্লাস ইনফিনিটিতে, আর চার্জটাও ইনফাইনাইট অ্যামাউন্ট। ঠিক আছে, লেট, এবার আমরা যেটা ছবিতে ধরিয়েছি, এ চার্জ প্লাস কিউ is kept at minus d from the center, from the origin ও, আচ্ছা, অরিজিন ওটাই, সেন্টার অফ দ্য স্ফিয়ার ব্র্যাকেটে লিখে রাখলাম, অরিজিন ওটাই, সেন্টার অফ দ্য স্ফিয়ার লিখে রাখলাম, যে প্লাস কিউ চার্জটা মাইনাস ডি দূরত্বে রয়েছে ফ্রম অরিজিন ও, অ্যান্ড মাইনাস কিউ চার্জ, মাইনাস কিউ পরিমাণ চার্জ কোথায় আছে? অ্যাট প্লাস ডি ফ্রম অরিজিন, ফ্রম ও, এটা আমি ধরে নিচ্ছি। ডিউ টু দিস চার্জেস, আচ্ছা, প্রথমে প্লাস কিউ চার্জ যেটা মাইনাস ডি তে রয়েছে তার জন্য, ডিউ টু দিস চার্জেস মাইনাস কিউ এ বাই ডি, অ্যান্ড তারপর নেগেটিভ চার্জটার জন্য প্লাস কিউ এ বাই ডি চার্জেস উইল ইমেজ চার্জেস, আচ্ছা, এত চার্জেস will be induced on the, আচ্ছা, মাইনাস কিউ এ বাই ডিটা খেয়াল করে দেখো ছবিতে লেফট সাইডে তৈরি হয়েছে, আর প্লাস কিউ এ বাই ডিটা আমার স্ফিয়ারের রাইট সাইডে তৈরি হয়েছে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে আর ইন্ডিউসড অন দ্য লেফট অ্যান্ড রাইট সারফেস অফ দ্য স্ফিয়ার অফ দ্য স্ফিয়ার। আর এই চার্জেস গুলোকে আমি কি হিসাবে ধরতে পারবো? দিস চার্জেস can be considered as two image point charges, ইমেজ চার্জ আবার পয়েন্ট চার্জ, at distance
প্রথমটা যেটা আছে মাইনাস কিউ এ বাই ডি, সেটা কোথায় রয়েছে? সেটা আছে মাইনাস এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্সে রয়েছে। আর পরের চার্জ যেটা আছে প্লাস কিউ এ বাই ডি, যেটা সেটা কোথায় রয়েছে? সেটা অবভিয়াসলি এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স সে রয়েছে ফ্রম দ্য সেন্টার। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা কন্ডিশনটা ধরবো। এই অবধি পিকচারটাকে আমরা ক্লিয়ার করলাম। এবার আমরা কি করছি? কন্ডিশনটা ধরবো। নাও ফর কিউ টেন্ডস টু ইনফিনিটি, আচ্ছা এটাকে এইভাবে লিখতে পারি, প্লাস মাইনাস কিউ টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি, মানে মাইনাস কিউ এর জায়গায় মাইনাস ইনফিনিটি ধরবো আর প্লাস কিউ এর জায়গায় প্লাস ইনফিনিটি ধরবো। অ্যান্ড একই রকম ভাবে ডিস্টেন্সটাও তো ইনফিনিটি হয়ে যাবে, ডি টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, তো যেখানটায় মাইনাস কিউ রয়েছে সেখানটায় আমি মাইনাস ইনফিনিটি ধরবো, মানে চার্জটাও রয়েছে ইনফাইনাইট অ্যামাউন্ট আর ডিস্টেন্সটাও কোথায় রয়েছে? সেন্টার থেকে ইনফাইনাইট অ্যামাউন্টে রয়েছে। কি হবে? দ্য ইমেজ চার্জেস comes close together to form a dipole বা forming a dipole। তাহলে এখানটায় দেখো মজার ব্যাপারটা হচ্ছে, এই যে আমরা আইডিয়াটা করলাম না, এই আইডিয়াটার ফলে কি হয়ে গেল, আমার যে দুটো ইমেজ চার্জ তৈরি হচ্ছে, একটু উপরে গেলাম ছবিতে, এই যে যখন তুমি ধরবে যে এই যে প্লাস কিউ চার্জটা আর এখানে মাইনাস কিউ চার্জটা ইনফাইনাইট ডিস্টেন্স দূরত্বে রয়েছে, যত এরা ইনফিনিটিতে যাবে তত আমার এই দুটো চার্জ যে ইমেজ চার্জ তৈরি হচ্ছে তারা আরো কাছাকাছি আসতে থাকবে। আর একদম যখন আমার এই দুটো চার্জ ইনফিনিটিতে চলে যাবে তখন আমার এই দুটো চার্জ কি হবে? কাছাকাছি এসে একটা ডাইপোল ফর্ম করবে। কারণ খেয়াল করে দেখো, এই দুটো ইমেজ চার্জ কিন্তু সেম অ্যামাউন্ট, মাইনাস কিউ এ বাই ডি প্লাস কিউ এ বাই ডি, আর অপোজিটলি মানে অপোজিট চার্জেস কিন্তু সেম অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে। তাহলে এরা কি করতে পারে? এরা একটা ডাইপোল ফর্ম করতে পারে। তাহলে আমাকে শুধু এই ডাইপোলটার জন্য আর এই সামনে আর পেছনের যে দুটো চার্জ আছে তাদের জন্য আমার পি পয়েন্টে আমাকে কি বার করতে হবে? আমাকে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তো সবার আগে এই যে দুটো চার্জ, এই দুটো চার্জ মিলে যে একটা ডাইপোল মোমেন্ট সৃষ্টি করছে, আমাকে সেই ডাইপোল মোমেন্টের ইয়েটা আছে, এটাকে একটা মাইনাস করে দিই, মাইনাস কিউ এ বাই ডি। তাহলে আমার ফার্স্ট কাজ হবে কি? ফার্স্ট কাজ হবে হচ্ছে যে এই যে দুটো মিলিয়ে যে ডাইপোল সৃষ্টি করছে, দুটো ইমেজ চার্জ মিলে, সেই ডাইপোল মোমেন্টের আর সেই ডাইপোলের ডাইপোল মোমেন্ট আমাকে বার করতে হবে। চলো বার করা যাক। দ্য ডাইপোল মোমেন্ট ডাইপোল মোমেন্টটা কি হবে? নিচে লিখছি পি ভেক্টর ইকুয়ালস টু, আচ্ছা ছোট হাতের পি করে দিই, না হলে পোলারাইজেশন হয়ে যাবে। খেয়াল রাখবে ডাইপোলটা নর্মালি ছোট হাতের পি হয়, ঠিক আছে? তো লিমিট খেয়াল করে দেখো, এখানটা আমার ডি টেন্স টু ইনফিনিটি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ আমার কিউ টেন্স টু ইনফিনিটি হচ্ছে। ডি টেন্স টু ইনফিনিটি, কিউ টেন্স টু ইনফিনিটি। আমার দুটো চার্জ কি আছে? দুটো চার্জ হচ্ছে কিউ এ বাই ডি, তার সাথে আমার দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স কত আছে? দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স একটু খেয়াল করে দেখো, এই যে দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 2a স্কোয়ার বাই ডি। এই দুটো চার্জ, কারণ সেন্টার থেকে দুটোরই দূরত্ব হচ্ছে a স্কোয়ার বাই ডি, তাহলে অবভিয়াসলি এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হবে আমার 2a স্কোয়ার বাই ডি। তাহলে এটা হয়ে যাবে 2a স্কোয়ার বাই ডি, যেখানটায় আমার লিমিটের মধ্যে আমার ডিটাও ইনফাইনাইট হচ্ছে আর কিউটাও ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এটা জেড ক্যাপ, কারণ জেড অ্যাক্সিস বরাবর ধরেছে। দেয়ারফর ইলেকট্রিক ফিল্ড কি হবে? আচ্ছা ইলেকট্রিক ফিল্ডটা কি হবে দেখো, ইলেকট্রিক বার করছি, দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডটা বার করছি সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড অন দ্য সারফেস ডিউ টু দ্য ডাইপোল। কন্ডাক্টর যেটা আছে বা স্ফিয়ার রয়েছে, সারফেস অফ দ্য স্ফিয়ার ডিউ টু দ্য ডাইপোল, সেটা কত হবে? সেটা হচ্ছে E0। সারফেসে তো আমার E0 চার্জই থাকবে। E0 ইকুয়ালস টু
আচ্ছা এটা বাই ফর্মুলা 4πε0 ডাইপোল মোমেন্ট। আচ্ছা ডাইপোল মোমেন্টের আমি এখানটায় এক কাজ করছি, অ্যারো সাইন দিচ্ছি না এখানে, বরঞ্চ জেড ক্যাপ দিয়ে দিচ্ছি। ডাইপোল মোমেন্ট বাই এ কিউ, কারণ খেয়াল করে দেখো এটাই আমার ডাইপোলের ইলেকট্রিক, একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। ডাইপোলের সেন্টার থেকে যে ডিস্টেন্স থাকবে সেই ডিস্টেন্সটা আমার তার তার কিউবের উপর নির্ভর করবে ইলেকট্রিক ফিল্ডটা। ইলেকট্রিক ফিল্ড যেটা আছে ই জিরো ভেক্টর দেবো, ই জিরো ভেক্টর ইকুয়ালস টু 1/4πε0 ডাইপোল মোমেন্ট বাই ডাইপোল মোমেন্টের সেন্টার থেকে ডিস্টেন্স। এবার ডাইপোল মোমেন্টের সেন্টার থেকে ডিস্টেন্স অবভিয়াসলি সেটা কি হবে, এই স্ফিয়ার যেটা আছে স্ফিয়ারটা রেডিয়াস বরাবর হবে, সেই স্ফিয়ারের রেডিয়াস সমান হবে, রেডিয়াসটা কত আছে, স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে এ, তাহলে অবভিয়াসলি আমার এ কিউ হয়ে যাবে। বোঝা গেল তো? ইলেকট্রিক ফিল্ড সারফেসে কত আছে যে এই ডাইপোলটার জন্য, সেটা হচ্ছে ই জিরো ইকুয়ালস টু 1/4πε0 পি জেড ক্যাপ বাই এ কিউ। তাহলে এখান থেকে আমি বার করতে পারি কি, এখান থেকে আমি পিটা বার করতে পারি, হুইচ এমপ্লাইজ পি, যদি আমি আচ্ছা ছোট হাতের ডাইপোল মোমেন্ট, আচ্ছা এটাকে যদি আমি লিখতে চাই এটাকে আমি এইভাবে লিখতে পারি, পি যদি ভেক্টর হিসাবে লিখি তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে দেখো, 4πε0 ই জিরো এ কিউ এখানে জেড ক্যাপ। ঠিক আছে, এটা কেন এরম ভাবে হলো বলো তো? তুমি ধরো এইটাকে, এটা আমি কিভাবে করলাম যদি কোনো কনফিউশন না থাকে যাতে, আমি একটু লিখে দিচ্ছি, পি জেড ইকুয়ালস টু পি ভেক্টর and E0 Z equals to E vector, এটা খেয়াল রাখবে। এটা কিভাবে হলো বুঝতে পেরে যাবে। আমি এখানটায় করেছি কি, PZ টাকে গুণ করে P ভেক্টর ধরে নিয়েছি, আর E0 টাকে আমি E0 Z ক্যাপ ধরে নিয়েছি, তার ফলে এরম হয়েছে। ঠিক আছে, তো এটা ভাববে না যে আমি কোনোভাবে যে জেডটাকে আমি আমার, এটা ভাববে না যে জেড ক্যাপটা উপরে গেল কেন, এটা তো নিচে যাওয়া উচিত, এইসব ভাববে না। ঠিক আছে, তো এইভাবে হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এইটা আমার বেরোলো ডাইপোল মোমেন্টটা। ডাইপোল মোমেন্টটা আমার কত বেরোচ্ছে, 4πε0 E0, E0টা হচ্ছে অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ডটা, সেইটাই হবে আমার সারফেসের ইলেকট্রিক ফিল্ড ইনটু এ কিউব জেড ক্যাপ। তাহলে পোটেনশিয়ালটা কত হবে পি পয়েন্টে ডিউ টু দ্য ডাইপোল, now the potential at point P at point P, যেটা আমার আর থিটা কোঅর্ডিনেটে রয়েছে ডিউ টু দ্য ডাইপোল, সেটা কত হবে, ডাইপোলের জন্য পোটেনশিয়াল কত হয়, ফাই আই ধরলাম, চলো ফাই আই ইকুয়ালস টু পি কস থিটা, থিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, পি কস থিটা বাই 4πε0 আর স্কোয়ার, কারণ পি পয়েন্টটা আর দূরত্বে রয়েছে, পি পয়েন্টটা আমার সেন্টার থেকে আর দূরত্বে রয়েছে। এবার আমি করব কি, এখানে পি যে ভ্যালুটা রয়েছে পি এর জায়গায় আমি এইটা বসিয়ে দিই, 4πε0 E0 এ কিউব। আচ্ছা জেড ক্যাপটা এখানে বসাবো না, কারণ আমার এখানটায় পি কস থিটা ফর্মে রয়েছে, তাই জন্য জাস্ট কস থিটা হবে, কারণ এটা আমার স্কেলার ফর্মে রয়েছে, জেড ক্যাপ বসাবো না। 4πε0 আর স্কোয়ার, ওপর নিচে 4πε0 কেটে যাবে, তাহলে দেখো কত ফাই আইটা কত বেরোচ্ছে, ফাই আইটা আমার বেরোচ্ছে E0 এ কিউব কস থিটা বাই আর স্কোয়ার, এটা আমার পোটেনশিয়ালটা বেরোলো, এটা আমার পি পয়েন্টে পোটেনশিয়ালটা বেরোলো। ঠিক আছে, তো তাহলে আমার পোটেনশিয়াল এট পি, এটা শুধু ডাইপোলটার জন্য পি পয়েন্টে পোটেনশিয়ালটা বেরোলো, তাহলে আমাকে দেখতে হবে পি পয়েন্টে পোটেনশিয়ালটা শুধুমাত্র ডাইপোলের জন্য নয়, বাকি যে দুটো চার্জ রয়েছে তার জন্য কত হচ্ছে, বাকি যে দুটো চার্জ, একটা প্লাস ডি দূরত্বে রয়েছে একটা মাইনাস ডি দূরত্বে রয়েছে, সেগুলোকেও ধরতে হবে। Thus the total potential at P due to the dipole of the image charge, যে দুটো ইমেজ চার্জের জন্য যে ডাইপোল তৈরি হয়েছে তাদের জন্য পোটেনশিয়াল as well as the two charges plus q and minus q at minus d and plus d as
Q tends to infinity and D tends to infinity is, তাহলে দেখো এখানটা আমি তিনটে চার্জের জন্য পি পয়েন্টে পোটেনশিয়াল বার করব। ফার্স্টটা হচ্ছে দুটো যে ইমেজ চার্জের জন্য ডাইপোল তৈরি হয়েছে তার জন্য, সেকেন্ড হচ্ছে যে দুখানা পয়েন্ট চার্জ রয়েছে, একটা পয়েন্ট চার্জ প্লাস কিউ আছে যেটা আমার মাইনাস ডি দূরত্বে রয়েছে, অন্য চার্জটা মাইনাস কিউ যেটা প্লাস ডি দূরত্বে রয়েছে ফ্রম সেন্টার অবভিয়াসলি। ইন দ্য লিমিট যখন আমার চার্জটাও ইনফাইনাইট হয়ে যাবে আর এই তাদের ডিস্টেন্স ডিটাও ইনফাইনাইট হয়ে যাবে, সেই লিমিটে সেটা আমার কি হবে, তার জন্য টোটাল পোটেনশিয়াল কত হবে খেয়াল করো, ফাই ইকুয়ালস টু ফাই আই। এই ফাই আইটা কার জন্য হচ্ছে, এই ফাই আইটা খেয়াল করে দেখো আমার ডাইপোলটার জন্য হচ্ছে, প্লাস এবার আমার বাকি দুজনকে অ্যাড করতে হবে লিমিট, এবার আমি বাকি দুটো চার্জকে অ্যাড করব লিমিট কিউ টেন্স টু ইনফিনিটি ডি টেন্স টু ইনফিনিটি ঢুকিয়ে দিলাম ইন দ্য, এবার সিম্পল হিসাব কিউ বাই এখানটায় আমার কি থাকছে 4 পাই এপসাইলন 0 থাকছে রুট ওভার দূরত্বটা কত হবে, দূরত্বটা আমার হবে দেখো প্রথম চার্জ যেটা রয়েছে সেটা আমার তুমি যদি খেয়াল করে দেখো, আচ্ছা আমি এখানে করে দিই তারপর দেখাচ্ছি, একটা হবে আর স্কোয়ার প্লাস একদম সিম্পল হিসাব আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2r d cos থিটা, আচ্ছা এটা প্লাস আছে ঠিক আছে এটাকে প্লাস ধরলাম, এটা প্লাস চার্জ ধরলাম, প্লাস চার্জটার জন্য 2r d cos থিটা, নাকি উল্টো হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে, এটা তার সাথে প্লাস মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2r d cos থিটা। এই ফর্মুলাটা যদি নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আমি হালকা করে একটা ছবি এঁকে দিই, তুমি খেয়াল করে দেখো এই আমার যে লাইন, আমি এখানে স্ফিয়ারটা আঁকছি না, এইটা হচ্ছে আমার সেন্টার ও, যেই সেন্টার ওতে আমার ডাইপোল দুটো রয়েছে, মানে একটা চার্জ হচ্ছে এইখানে একটা চার্জ রয়েছে যেটা হচ্ছে আমার মাইনাস কিউ এ বাই ডি আর একটা হচ্ছে প্লাস কিউ এ বাই ডি, এই দুটো চার্জ মিলে ডাইপোল তৈরি হচ্ছে। বাকি দুটো চার্জ যেটা ছিল তারা কোথায় রয়েছে, একটা চার্জ আমার এখানে রয়েছে যেটা হচ্ছে আমার কত চার্জ প্লাস না মাইনাস, এই চার্জটা হচ্ছে আমার মাইনাস কিউ যেটা আমার ডি ডিস্টেন্স দূরত্বে রয়েছে সেন্টার থেকে, আর অন্য চার্জটা আমার এখানে আছে প্লাস কিউ যেটা আমার মাইনাস ডি দূরত্বে রয়েছে ফ্রম দ্য সেন্টার। এবার তুমি এখান থেকে তুমি এই পয়েন্টের জন্য বার করছো যেটা হচ্ছে আমার পি পয়েন্ট, এই পয়েন্টে আমার পি পয়েন্ট রয়েছে, তো এটার জন্য তুমি যদি দেখো পি পয়েন্টটা থেকে আমার এর দূরত্ব হচ্ছে আর আর থিটা, এটা হচ্ছে প্লাস কিউ এ বাই ডি, ঠিক আছে এই অ্যাঙ্গেলটা খেয়াল করো থিটা আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, তাহলে তোমার এই দূরত্বটা কত হচ্ছে, আমার এখানটায় দুটো লাইন হবে, একটা এই লাইন হবে আর একটা এই লাইন হবে, তুমি খেয়াল করে দেখো এই লাইন যেটা রয়েছে এই লাইনের দূরত্বটা কত হবে, রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2r d cos থিটা হবে কি হবে না বলো, এই দূরত্বটা এটা হবে কিনা এই লাইনটার, হ্যাঁ স্যার। আর তাহলে এই লাইনটার দূরত্ব কত হবে বলো তো, মাইনাস 2r মাইনাস ডি cos থিটা, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার তাহলে তোমরা এই ফর্মুলাটা কি করে এলো বুঝতে পারছো তো, এই হ্যাঁ ফর্মুলা, স্যার। আচ্ছা এবার এখানটায় আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা কি করব এই অবধি লেখার পর এরপর আমি একটা ছোট্ট কাজ করছি, সেটা হচ্ছে কি আমরা ধরবো এই যে আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2r d cos থিটা, এই টার্মটা যে একটা আছে টু দি পাওয়ার হাফ, রুট ওভার ছিল তো টু দি পাওয়ার হাফ করে দিয়েছি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই পুরোটার থেকে তুমি ডি কমন নাও 1/d কমন নাও, তাহলে তোমার দেখো কি থাকছে, একটা তোমার পুরোটার থেকে যদি 1/d কমন নাও, আচ্ছা এক সেকেন্ড এটা হাফ নেব না, এটা নিচ্ছি হচ্ছে মাইনাস হাফ, এটা মাইনাস হাফ আছে, এবার এইটা থেকে তুমি ডি কে বাইরে নিয়ে আসো,
ডিটাকে বাইরে নিয়ে আসলে ডি স্কোয়ারকে বাইরে নিয়ে আসো, নট ডি স্কোয়ারকে বাইরে নিয়ে আসো। ডি স্কোয়ারকে যদি তুমি মাইনাস হাফের বাইরে নিয়ে আসো তাহলে অবভিয়াসলি মাইনাস ডি থাকবে। ডি স্কোয়ারকে বাইরে নিয়ে এসেছো তাহলে তোমার এখানে আর স্কোয়ার বাই ডি স্কোয়ার একটা টার্ম আসবে, প্লাস একটা 1 আসবে, প্লাস 2r d cos থিটা। এটাকে যদি আমি একটু গুছিয়ে, আচ্ছা টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, এই টার্মটাকে যদি আমি একটু গুছিয়ে লিখি এটা আমার এরকম ফর্ম নেবে, 1 বাই ডি ইন 1 বাই ডি, ডি টু দি 1 বাই ডি, আর তারপর এটা আমার কি আছে 1 প্লাস 2r cos থিটা বাই ডি প্লাস আর স্কোয়ার ডি, আর স্কোয়ার ডি স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। এবার এখানটায় আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমি এখানটায় অ্যাজ আমরা এখানটায় একটা কাজ করতে পারি, ডি যেটা আছে সেটাকে খুব ছোট ধরি আর এর থেকে, অ্যাজ ডি, না ডিটা ছোট হবে, ডিটা না, ডিটা বড় আছে, ডি ইনফাইনাইট, as d is very very greater than r square by d can be neglected, d স্কোয়ারটা খুব বড় তো তার ফলে আমার r স্কোয়ার বাই d স্কোয়ারটা ছোট হয়ে যাবে, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 1 বাই d 1 প্লাস 2r cos থিটা বাই d হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। এখানে আমি বাইনোমিয়াল ঢোকাবো, বাইনোমিয়াল ঢোকালে এটা আমার কি হয়ে যাবে 1 বাই d 1 মাইনাস r cos থিটা বাই d বাই বাইনোমিয়াল। ঠিক আছে, হাফটাকে নামিয়ে মাইনাস হাফটাকে নামালাম, এই ফর্মটা চলে গেল, ভেতরে ডিটা ঢুকিয়ে দাও, হুইচ ইমপ্লাইজ তাহলে 1 বাই ডি মাইনাস আর কস থিটা ডি স্কোয়ার, আর কস থিটা বাই ডি স্কোয়ার, এই ফর্মটা আমি ফাইনালি পেলাম। এটা পেলাম হচ্ছে আমি কোন টার্মটা, এই টু দি পাওয়ার হাফ, এই টার্মটা আমি পেলাম। তাহলে যদি আমি পরের টার্মটা লিখি সেটা আমি কি পাবো, সিমিলারলি সেকেন্ড টার্মটা যেখানে মাইনাস আছে, দ্যাট ইজ এইটা আর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2r d cos থিটা হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। একই রকম ভাবে তুমি এটাকে কি পাবে, এইখানটায় শুধু সামনে প্লাস হয়ে যাবে 1 বাই ডি প্লাস আর cos থিটা বাই ডি স্কোয়ার, শুধু মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, ব্যাস এটাকে বসিয়ে দাও। দেয়ারফর potential at point P P পয়েন্টে পোটেনশিয়াল কত হবে, phi equals to phi I plus limit q tends to infinity d tends to infinity q by 4 pi epsilon 0। ফার্স্ট টার্ম যেটা আছে বসিয়ে দিলাম 1 বাই ডি মাইনাস আর cos থিটা বাই ডি স্কোয়ার। পরের টার্মটা একই রকম ভাবে বসাচ্ছি, ওইখানে মাইনাস কিউ হয়ে যাবে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0, 1 বাই ডি প্লাস আর cos থিটা বাই ডি স্কোয়ার। জায়গা কমে গেল, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0, 1 বাই ডি প্লাস আর cos থিটা বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা বেরোলো। এইটাকে তুমি যদি কেটে দাও তাহলে কি বেরোচ্ছে দেখো, ফাই আই মাইনাস লিমিট কিউ টেন্স টু ইনফিনিটি তরিকা মাইনাস লিমিট কিউ টেন্স টু ইনফিনিটি ডি টেন্স টু ইনফিনিটি, ভেতরে আমার পড়ে থাকবে 2qr cos থিটা বাই নিচে কি থাকবে 4 পাই এপসাইলন 0 ডি স্কোয়ার, কারণ সামনের টার্মটা 1 বাই ডি টার্মটা দু সাইডে কেটে যাবে, শুধু আমার এইটা পড়ে থাকবে, মাইনাসটাকে সামনে নিয়ে যাব, এইটা বেরোলো আমার ফাইটা। এবার তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, নাও
now electric field E0 E0 ইলেকট্রিক ফিল্ডটা কখন তৈরি হবে, যখন এই পার্টটার জন্য লিমিট কিউ টেন্ডস টু ইনফিনিটি, খেয়াল করবে এটা আগেই বলা হয়েছিল, যখন ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চার্জ ইনফাইনাইট ডিস্টেন্সে রয়েছে সেই সময় তোমার যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার E0। তাহলে লিমিট উপরে কিউ থাকবে, নিচে 4πε0 d স্কয়ার। এই পার্টটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড E0 এর ফর্মুলা। ইলেকট্রিক ফিল্ড E0 ইকুয়ালস টু লিমিট কিউ টেন্ডস টু ইনফিনিটি বা ডি টেন্ডস টু ইনফিনিটি। তুমি খেয়াল করে দেখো, এটা আমার নর্মাল একটা কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। একটা কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে এইটা, সেটাই আমার হয়ে যাচ্ছে E0। তাহলে এই জন্য যখন তুমি এই লিমিটটা নেবে কিউ টেন্ডস টু ইনফিনিটি আর ডি টেন্ডস টু ইনফিনিটি, আমার এইটাই E0 ইলেকট্রিক ফিল্ড দেবে। উপরের ইকুয়েশনে দেখো তোমার কিউ বাই 4πε0 d স্কয়ার রয়েছে, তাহলে তোমার কি হয়ে যাচ্ছে, দেয়ারফর ফাই যেটা আছে ফাই ইকুয়ালস টু ফাই আইটা হচ্ছে আমার ডাইপোলটার জন্য, মাইনাস তোমার কি দেখো E0 আর cos থিটা, এইটা আমার বেরিয়ে আসছে। এবার তুমি ফাই আই এর মানটা বসে দাও, which implies ফাই ইকুয়ালস টু ফাই আই যেটা আছে সেটা আমার কি আছে E0 a কিউব বাই আর স্কয়ার cos থিটা মাইনাস E0 আর cos থিটা। এইটা হচ্ছে আমার পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি, এটা হচ্ছে আমার পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল কিনা বলো একটুখানি। যদি তোমাকে সারফেস চার্জ ডেনসিটি বার করতে দেয়, যদি সারফেস চার্জ ডেনসিটি তোমাকে বার করতে দেয়, তাহলে তুমি খেয়াল করো কি হবে। সারফেস চার্জ ডেনসিটি সেটা হচ্ছে সিগমা ইকুয়ালস টু আমার ফর্মুলা হচ্ছে মাইনাস এপসাইলন জিরো ডেল ফাই ডেল আর অ্যাট আর ইকুয়ালস টু এ। তুমি যদি এইখানটায় ক্যালকুলেট করো ডেল ফাই ডেল আর করো আর এর রেসপেক্টে, তারপর তুমি আর ইকুয়ালস টু এ বসাও, তাহলে তোমার যেই পুরো ইকুয়েশনটা আছে ইকুয়েশন থেকে তুমি কি পাবে বলো তো। দেখো দুটো টার্ম আসছে, একটা তুমি পাচ্ছ এখান থেকে, আমি হালকা করে উপরে দেখিয়ে দিচ্ছি, একটা টার্ম তুমি পাবে E0 a কিউব বাই আর কিউব, নিচে একটা -3 চলে আসবে, কারণ -2 আছে, -2, হ্যাঁ -2 নামবে এখানটায়, এখানে সামনে -2 থাকবে cos থিটা, আর এইটা ডেরিভেটিভ করে তুমি E0 cos থিটা পাচ্ছ। এবার আর ইকুয়ালস টু এ মানে এটাও এ হয়ে যাবে, এ কেটে গেল, তাহলে -2 প্লাস, তাহলে এটা তোমার আলটিমেটলি হয়ে যাবে -3 E0 cos থিটা, ডেরিভেটিভ করলে আর বসালে, তাহলে তুমি এটা পাচ্ছ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 3ε0 E0 cos থিটা। এটা হচ্ছে তোমার সারফেস চার্জ ডেনসিটি, করে দেখতে পারো, এটাই বেরোবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে এসে আমার কি হলো, আমাদের যে মেন যে পার্টগুলো রয়েছে, মানে মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজ, ওই পার্টটা আমার শেষ হলো। ঠিক আছে, বলো এই অবধি কারোর কোনো কনফিউশন থাকলে বলো, কিন্তু না যদি না থাকে তাহলে আমরা ডাইলেকট্রিকটা স্টার্ট করব। এইটার একটুখানি ক্যালকুলেশনই আছে, একটুখানি ঠান্ডা মাথায় করতে হবে, তাহলেই তোমার হয়ে যাবে। এই জিনিসটা তুলনামূলক ইজি ছিল আমাদের। ঠিক আছে, শুধু এই কনসেপ্টগুলোকে খেয়াল রাখতে হবে, যে কটা কিসের জন্য বার করতে হচ্ছে না করতে হচ্ছে, একটুখানি খেয়াল রাখতে হবে। তাহলে চলো আজকে নতুন টপিক স্টার্ট করি, সেটা হচ্ছে ক্যাপাসিটর। আমি কি ডাইলেকট্রিক বলছি, ক্যাপাসিটর করব। ধারক, স্টার্ট করা যাক। ক্যাপাসিটর বলো, হ্যালো, একটু আওয়াজ দিও, কানেকশন আছে? আচ্ছা,
আচ্ছা, ক্যাপাসিটর স্টার্ট করার আগে তোমাদের এটা কিছু অ্যাকচুয়ালি পুরো মানে যদি আমি ঠিকঠাক করে নামটা লিখি তাহলে এটা হবে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অ্যান্ড ক্যাপাসিটর। ক্যাপাসিটর চার্জ ধরে রাখতে সাহায্য করে। তুমি চার্জ স্টোর করতে পারো ক্যাপাসিটরে। কিভাবে চার্জ স্টোর করতে পারো সেটার একটা বেসিক আইডিয়া বলছি, একদম পাতি আইডিয়া। কোনো একটা কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টরে তুমি যত পরিমাণ চার্জ তুমি ঢোকাবে তত কি হবে বলো তো, কন্ডাক্টরের গায়ে পোটেনশিয়াল বাড়বে। ঠিক আছে? তো যত তুমি চার্জ কন্ডাক্টরের ভেতরে ঢোকাবে তত তোমার কি হবে, কন্ডাক্টরের গায়ের পোটেনশিয়ালটা চেঞ্জ হতে থাকবে। ধরো এটা একটা কন্ডাক্টর রয়েছে, কন্ডাক্টর 1। এবার তাই জন্য আর যত পরিমাণ তুমি কন্ডাক্টরের যত পরিমাণ তুমি চার্জ ঢোকাচ্ছ কন্ডাক্টরের তত পরিমাণই তার পোটেনশিয়ালটা বাড়ছে। তার মানে তোমার এখানে বলতে পারছো যে কন্ডাক্টরটার সাথে পোটেনশিয়ালের, কন্ডাক্টরের মধ্যে কত পরিমাণ চার্জ ঢোকাচ্ছ তার সাথে একটা পোটেনশিয়ালের সম্পর্ক রয়েছে। সেইটাকেই নর্মালি ক্যাপাসিট্যান্স বলা হয় কন্ডাক্টরের। সি ফাই, ফাইটা হচ্ছে পোটেনশিয়াল, আর এই কনস্ট্যান্টটাই হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব যেটাকে বাংলায়। ঠিক আছে? এই সিটাই হচ্ছে আমার ক্যাপাসিট্যান্স। এবার তুমি একটা জিনিস খেয়াল করো যে কোনো কন্ডাক্টরে তুমি যত বেশি চার্জ, ধরো তুমি কন্টিনিউয়াসলি ইনপুট দিয়ে যাচ্ছ, প্রচুর পরিমাণ চার্জ দিয়েছো, এত পরিমাণ চার্জ যে প্রায় এটা কয়েক লাখ ভোল্টের তোমার ধরো 1 লাখ ভোল্ট তোমার পরিমাণ পোটেনশিয়াল ডেভেলপ হয়ে গেছে কন্ডাক্টরের মধ্যে, তাহলে তারপরে কি হতে পারে? এনি আইডিয়া? যদি আশেপাশে অন্য কিছু থাকে, কোনো আরেকটা কন্ডাক্টর থাকে, এই মাঝখানে যে এয়ার আছে না, সেই এয়ারের মধ্যে এয়ারের ইনসুলেশনটা, এয়ার তো আমার ইনসুলেটর হিসাবে কাজ করে, এয়ারটা তো আমার ইনসুলেটর হিসাবে কাজ করে। যখন তুমি এর মধ্যে এত পরিমাণ চার্জ কন্ডাক্টরে দিয়ে দিয়েছো যে প্রায় পোটেনশিয়ালটা অনেক হাই হয়ে গেছে, তখন হবে কি, এই হাই পোটেনশিয়ালের ফলে এই কন্ডাক্টরের মধ্যে যে চার্জটা রয়েছে সেটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, সে আর কন্ডাক্টর ধরে রাখতে পারবে না। তার ফলে হবে কি, এই যে হাওয়া রয়েছে তার ইনসুলেশনটা ব্রেক হয়ে যাবে, আর চার্জগুলো এই হাওয়ার মধ্যে দিয়ে, তখন নর্মালি চার্জ ফ্লো করার জন্য একটা কন্ডাক্টর লাগে, কিন্তু তখন চার্জটা হাওয়ার মধ্যে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে। আর তুমি এইখান থেকে যদি পাশে আরেকটা কোনো কন্ডাক্টর থাকে তাহলে সেই কন্ডাক্টরের মধ্যে চার্জগুলো জাম্প করবে, যেটা কম পোটেনশিয়ালে রয়েছে, সে জিরো পোটেনশিয়ালে রয়েছে, সেই কন্ডাক্টরে চার্জগুলো জাম্প করবে, তুমি লাইটনিং এক টাইপের দেখতে পাবে, মানে এক টাইপের স্পার্ক যেটাকে আমরা বলি আর। তুমি গ্যাস লাইটার যেগুলো হয় না, সেই গ্যাস লাইটার গুলোকে যদি তুমি খেয়াল করো, সামনের দিকে ইয়ে করে গ্যাস লাইটারটা ক্লিক করো, তুমি দেখবে হালকা একটা স্পার্ক জাম্প করছে, দেখেছো কখনো গ্যাস লাইটারে? হ্যাঁ হ্যাঁ স্যার, এই মাত্রই দেখলাম, কিছুক্ষণ আগে একটা জিনিস বানাচ্ছিলাম। তো ওই যে স্পার্কটা সেম ইয়েতে জাম্প করছে, তোমার একটা কন্ডাক্টরে তোমার চার্জ বেশি হয়ে যাচ্ছে, তখন তোমার কি হচ্ছে, সেই চার্জটা লাফিয়ে পাশের কন্ডাক্টরটায় চলে যাওয়ার চেষ্টা করছে, তার ফলে ওই ছোট্ট মোমেন্টের জন্য তুমি স্পার্কটা দেখতে পাচ্ছ। এবার তোমরা এই জিনিসটা তোমরা একটু সার্চ করো, এইটা যদি দেখো তোমরা দেখবে টেসলা কয়েল যেটা রয়েছে সেটা দিয়ে তোমাদের মানে একদম মানে বিশাল বড় একটা জিনিস তৈরি করা থাকে, সেটা থেকে প্রায় একদম খুব সুন্দর লাইটনিং বেরোয়। টেসলা কয়েল ইউটিউবে সার্চ করবে দেখতে পাবে, খুব সুন্দর পরিমাণ, তোমার বিশাল বড় সাইজের মেশিন, খুব হাই ভোল্টেজে নিয়ে যাওয়া হয়, তখন তার মধ্যে থেকে খুব সুন্দর বিদ্যুতের লাইটনিং বেরোয়, অরিজিনাল বিদ্যুৎ, দেখে মনে হবে যেন বিদ্যুৎ বেরোচ্ছে। আর এই সেম ঘটনাটা আমাদের ক্লাউডের মধ্যেও ঘটছে, বিশাল অ্যামাউন্ট অফ পরিমাণে ঘটছে, তাই জন্য যে স্পার্কটা রিলিজ হচ্ছে সেটাকে আমরা বলছি ক্লাউডের ক্ষেত্রে লাইটনিং বা বিদ্যুৎ। ঠিক আছে? পুরো জিনিসটা একই, কোথাও ইন্টেন্সিটি বেশি, কোথাও ইন্টেন্সিটি কম, মানে বলতে পারো যে তোমাদের গ্যাস লাইটারে যে ঘটনাটা ঘটছে, এই মেঘের মধ্যেও সেম ঘটনাই ঘটছে, কিন্তু ইন্টেন্সিটি অনেক বেশি, কারণ ক্লাউডের সাইজ এত বেশি হয়, প্রচুর পরিমাণ চার্জ অ্যাকুমুলেট হয়ে যায়, ক্লাউডের মধ্যে প্রচুর পরিমাণ চার্জ অ্যাকুমুলেট হয়ে যায়, ভোল্টেজ খুব হাই হয়ে যায়, তখন সেই মাঝখানের এয়ার যেটা আছে তার ইনসুলেশন ব্রেক হয়ে যায়, আর চার্জটা আমার বেরিয়ে যেতে চেষ্টা করে, বেরিয়ে গ্রাউন্ডে চলে আসতে চেষ্টা করে, বা অন্য কোথাও মানে অন্য কোনো একটা ক্লাউডের মধ্যে চলে যেতে চেষ্টা করে, সেটাই আমরা লাইটনিং হিসাবে দেখতে পারি। এই অবধি বোঝা গেল?
এই অবধি বোঝা গেল কিনা একটু বলো। হ্যাঁ স্যার। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো কন্ডাক্টরকে তুমি একটা লিমিটেড অ্যামাউন্ট অফ চার্জ তুমি দিতে পারবে। সেইটা একটা কন্ডাক্টরকে তুমি কত পরিমাণ চার্জ দিতে পারছো সেটার উপর নির্ভর করে সেই কন্ডাক্টরটার ক্যাপাসিটেন্স হবে। মানে ক্যাপাসিটেন্সের সাথে একটা ক্যাপাসিটি কথাটা জুড়ে রয়েছে, তোমরা দেখে ভাবতে পারো। ক্যাপাসিটেন্সের সাথে একটা ক্যাপাসিটি জুড়ে রয়েছে, যে কত সে চার্জ অ্যাবজর্ব করতে পারবে, তুমি কত পরিমাণ চার্জ একটা কন্ডাক্টরে দিতে পারো, আর তার ফলে কন্ডাক্টরের পোটেনশিয়ালটা, যেটাকে আমরা নর্মালি ভি বলি, পোটেনশিয়ালটা কত বাড়বে, এটা হচ্ছে পোটেনশিয়াল, কত বাড়বে সেটা তোমাকে দেখতে হবে। এবার সেই হিসাবেই কিউ ইকুয়ালস টু সিভি, সিটা হচ্ছে কন্ডাক্টর ক্যাপাসিটেন্স। এবার কি হবে, যদি তুমি একটা ধরো কন্ডাক্টর রয়েছে, চার্জ কন্ডাক্টর, ধরো এটার মধ্যে কিউ পরিমাণ চার্জ রয়েছে, এর পোটেনশিয়াল রয়েছে ভি1, কিউ পরিমাণ প্লাস চার্জ রয়েছে। এর গায়ের কাছে তুমি আরেকটা সেকেন্ড কন্ডাক্টর নিয়ে আসো যেটা আনচার্জড, এর মধ্যে কোনো চার্জ নেই, কিউ ইকুয়ালস টু 0। তো যখন তুমি নিয়ে আসলে, মানে ওভারঅল টোটাল চার্জ 0 রয়েছে, কিন্তু ভেতরে তো অবভিয়াসলি কন্ডাক্টর মানে কিছু তো ফ্রি চার্জ থাকবে। যখন তুমি এই কন্ডাক্টরটাকে একটা, দেখো এই কন্ডাক্টরের গায়ে প্লাস চার্জ রয়েছে, এরকম একটা কন্ডাক্টরের পাশে আরেকটা কন্ডাক্টরকে আনলে এই কন্ডাক্টরের গায়েতে কি হবে বলতো, নেগেটিভ চার্জ ইনডিউসড হবে, আর উল্টো দিকে পজিটিভ চার্জ ইনডিউসড হবে। যদি কোনোভাবে তুমি বার করে নিতে পারো, এই পজিটিভ চার্জগুলোকে যদি কোনোভাবে বার করে নিতে পারো, তাহলে আমার এই যে কন্ডাক্টরটা রয়েছে, যেটা নর্মালি গ্রাউন্ড করে দিয়ে বার করা যেতে পারে, এই কন্ডাক্টরে তাহলে আমার একটা নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। এবার তুমি খেয়াল করে দেখো, এই কন্ডাক্টরে পজিটিভ চার্জ ছিল, এই কন্ডাক্টরে কিছু পরিমাণ নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। তাহলে এই নেগেটিভ চার্জের জন্য এই কন্ডাক্টরের গায়ে যে পোটেনশিয়াল, যেটা ভি1 ছিল, এখন পাশে তার একটা নেগেটিভ চার্জের কন্ডাক্টর তৈরি হয়ে গেছে। তুমি আমাকে বলো তো, এই যে চার্জ, এই কন্ডাক্টরের গায়ের পোটেনশিয়াল ভি1, সেটা এই পাশের কন্ডাক্টর 2 নম্বর কন্ডাক্টরের জন্য বাড়বে না কমবে, একটু ভেবে বলো তো। কমবে। কমে যাবে, কারণ এখানটায় নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল ভি2 ইকুয়ালস টু মাইনাস কিউ2 বাই সি। তার ফলে দেখো এখানটায় ঘটছে কি, যেমনি তুমি একটা কন্ডাক্টরের পাশে আরেকটা কন্ডাক্টর রাখছো, তোমার কি হচ্ছে, ক্যাপাসিটেন্স কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তোমার আগের কন্ডাক্টর ক্যাপাসিটেন্স বেড়ে যাচ্ছে, অবভিয়াসলি তোমাকে এই কন্ডাক্টর, দ্বিতীয় কন্ডাক্টরের যে চার্জটা রয়েছে সেটাকে কোনোভাবে গ্রাউন্ড করে দিতে হবে। তার ফলে হচ্ছে কি, আমার ক্যাপাসিটেন্স বেরিয়ে যাবে। তো এই যে কনসেপ্টটা আছে, এইটা ইউজ করেই আমরা নর্মালি কি করি, ক্যাপাসিটর তৈরি করি। ঠিক আছে, প্রথমত প্রত্যেক কন্ডাক্টরের একটা নিজস্ব ক্ষমতা রয়েছে, যেটাকে আমরা ক্যাপাসিটেন্স বলছি, যে কত পরিমাণ চার্জ সে ধরে রাখতে পারবে। কারণ যত তার চার্জ সে ধরবে, তত তার পোটেনশিয়াল বাড়বে, আর তার পোটেনশিয়াল যদি খুব বেড়ে যায়, তাহলে কি হবে, চার্জটা বাইরে বেরিয়ে যাবে। কিন্তু তার জন্য আমার এখন কি দরকার, চেষ্টা করা দরকার যে কোনোভাবে যদি যাতে কম থাকে, কন্ডাক্টরের পোটেনশিয়াল যাতে কম থাকে, সেটা করা যেতে পারে কি করে, আমি আরেকটা কন্ডাক্টরকে নিয়ে আসলাম, তার মধ্যে নেগেটিভ চার্জ ইনডিউস হলো, পজিটিভ চার্জটাকে কোনোভাবে বাইরে বার করে নিলাম, গ্রাউন্ড করে দিলাম। তার ফলে এই পজিটিভ, এই নেগেটিভ চার্জগুলোর জন্য এইখানে যে আমার ভি1 পোটেনশিয়াল তৈরি হয়েছিল, সেটার মধ্যে কিছু পরিমাণ পোটেনশিয়াল বাদ পড়ে যাবে, যেহেতু আমার এইটার জন্য, এই সেকেন্ড কন্ডাক্টরের জন্য এই পয়েন্টে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তো ওভারঅল পোটেনশিয়াল আমার কমে গেল। তাহলে খেয়াল করো, চার্জ আমার একই আছে, কিন্তু পোটেনশিয়ালটা আমার কমে গেছে। তার মানে আমি এখন আমার এই যে কন্ডাক্টরটার ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটি বেড়ে গেছে, বেশি চার্জ সে ধরে রাখতে পারবে। তো এইটা ইউজ করেই, এই কনসেপ্টটা ইউজ করেই ক্যাপাসিটর তৈরি করা হয়। দুখানা কন্ডাক্টরকে পাশাপাশি রেখে তাদের মধ্যে একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রেখে ক্যাপাসিটর তৈরি করা হয়। তো চলো, এটা তো বেস্ট আইডিয়াটা বললাম, এবার আমরা একটুখানি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কি আর ক্যাপাসিটর কি সেটার ব্যাপারে একটু ডিটেলসে পড়াশোনা করি। ফার্স্ট অফ অল, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। due to an assembly of charges। ঠিক আছে, এটা ধরো কিভাবে এটা বার করবো। সবার আগে তোমরা কল্পনা করো যে, আচ্ছা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কি।
ধরো একটা প্লাস কিউ চার্জ রয়েছে, Q1 পরিমাণ চার্জ একটা রয়েছে এইখানটায়, Q1 চার্জ রয়েছে অ্যাট অরিজিন। এবার Q1 থেকে ইনফাইনাইট ডিস্টেন্স দূরত্বে আমার ধরো বা একটা চার্জ আছে যেটা অনেক দূরে রয়েছে Q2, সেটাকে তুমি করলাম কি আর একটা চার্জ Q2, এই চার্জটাকে আমি Q1 এর থেকে, এটা প্লাস চার্জ, কিন্তু Q1 এর থেকে আমি R ডিস্টেন্স দূরত্বে আমি নিয়ে আসলাম। কোথা থেকে আনলাম? ফ্রম ইনফিনিটি। দেখো দুটোই পজিটিভ চার্জ, তার মানে কিন্তু আমার এখানটায় আমাকে যদি প্লাস কিউ চার্জটাকে আমার Q2 চার্জটাকে Q1 এর কাছে আনতে হয়, আমাকে কি করতে হবে? আমাকে ওয়ার্ক ডান করতে হবে কি বলো? যদি আমাকে কাজ করতে হবে কি করতে হবে না, নিজে নিজেই প্লাস কিউ চার্জটা আমার Q1 এর কাছে চলে আসবে, কি মনে হয়? একটা প্লাস কিউ চার্জ আছে যেটা অরিজিনে রয়েছে, আমরা কি করলাম? a charge plus Q2 from infinity to a distance R from Q1 প্লাস Q1 চার্জের থেকে আর দূরত্বে আমি তাকে নিয়ে আসলাম। as both the charges are positive, এখানে খেয়াল করে দেখো দুটো চার্জই পজিটিভ আছে, তো Q1 কে Q1 Q2 কে কি করবে? রিপেল করবে না অ্যাট্রাক্ট করবে? রিপেল করবে। হ্যাঁ, Q1 রিপেলস Q2, আর তাই জন্য আমাকে Q2 কে কাছে আনতে গেলে আমাকে কাজ করতে হবে, হেন্স ওয়ার্ক মাস্ট বি ডান in bringing Q2 closer to Q1. এই যে ওয়ার্ক ডানটা করছি, এই ওয়ার্ক ডানটা কি হবে? দিস ওয়ার্ক ডান ইজ স্টোরড ইন দ্য সিস্টেম। অনেকটা স্প্রিং এর মতো কেস হচ্ছে, খেয়াল করে দেখো, একটা স্প্রিংকে তুমি কম্প্রেস করলে কি হবে? স্প্রিংটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর থাকবে, যেমনি তুমি হাতটা ছেড়ে দেবে স্প্রিংটা লাফিয়ে উঠবে। এটা তোমরা পেন নিয়ে করতে পারো, পেনটাকে চেপে রাখো, নিপ পেন যেগুলো হয় চেপে রাখো, যেমনি ছাড়বে খট করে উঠবে। ওইটা দিয়ে আমি মশা মারতাম ছোটবেলায়। তো সেই রকম আমি কি করছি? পোটেনশিয়াল এনার্জি আমরা তৈরি করছি। তো ওয়ার্ক ডানটা এখানেও সেম কেস হচ্ছে, যেহেতু আমার এখানে রিপেল করছে, প্লাস কিউ চার্জটা আমার যেহেতু প্লাস Q2 প্লাস Q1 টা প্লাস Q2 কে রিপেল করছে, তো দুজনকে কাছে আনলে দুজনের মধ্যে একটা মানে স্প্রিং এর মতো ব্যাপার হবে, যে কম্প্রেস করে রাখা হচ্ছে স্প্রিংটাকে, Q2 টাকে ছাড়লেই Q2 টা বেরিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, এরকম একটা ব্যাপার আসবে। তো ওয়ার্ক ডান যেটা আছে, যে ওয়ার্ক ডানটা আমরা করছি দুজনকে কাছাকাছি আনতে, সেটা কি হচ্ছে? দিস ওয়ার্ক ডান ইজ স্টোরড as potential energy, as electrostatic potential energy. Energy of the system. এইটা পুরো সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি, শুধু Q1 বা Q2 নয়, পুরো সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি। মানে তুমি যদি Q1 টাকে ছেড়ে দাও, Q1 টা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে আর যদি Q2 টাকে ছেড়ে দাও, তাহলে Q2 টা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তুমি Q1 Q2 দুজনকে ধরে কাছাকাছি আনছো, Q1 টাকে ছেড়ে দিলে Q1 টা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে দূরে, আর Q2 টাকে ছাড়লে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। মানে বোথ এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে দুজনের মধ্যেই স্টোর হচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। সেটা কত? সেটা হচ্ছে আমার the electrostatic potential energy is given by
এটাকে আমি নাম লিখছি u12 minus 1/4 pi epsilon 0 infinity to r q1 q2 by r square dr। ক্যালকুলেট করলে এটা আমার কত বেরোবে 1/4 pi epsilon 0 q1 q2 by r। এইটা হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। ঠিক আছে, আচ্ছা এখানটায় মাইনাস সাইনটা কেন আসছে এটা আমি একটুখানি হালকা করে লিখে রাখি। ওয়ার্ক ডান যেটা আছে, ওয়ার্ক ডানের ফর্মুলাটা, পোটেনশিয়াল এনার্জিটা তো ওয়ার্ক ডান, W ইকুয়ালস টু মাইনাস এফ ডিআর। এটা খেয়াল রাখবে এই ফর্মুলাটার জন্য মাইনাস ইনফিনিটি টু আর, ইনফিনিটি টু আর মাইনাস হচ্ছে বলে এখানটায় মাইনাস আসছে। কারণ খেয়াল করবে তুমি এখানটায় যে এখানে মাইনাস সাইনটা এই জন্য আসছে কারণ যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে তোমার ফোর্সের এগেনস্টে করতে হচ্ছে। ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা রয়েছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স খেয়াল করে দেখো এই যে 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার, এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক কি না? আর w যেটা আছে ওয়ার্ক ডানটাই আমার পোটেনশিয়াল এনার্জি u1, w যে ওয়ার্ক ডানটাই আমার পোটেনশিয়াল এনার্জি যেটা হচ্ছে u1, আর 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কয়ার সেটা হচ্ছে আমার ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স f টা। এবার ওয়ার্ক ডানটা কি f ডট dr, এখানে মাইনাসটা রয়েছে কারণ তুমি খেয়াল করো তুমি আরটা কমছে আর ফোর্সটা উল্টো দিকে কাজ করছে, তুমি নিয়ে আসছো ফোর্সের উল্টো দিকে, ফোর্স যেদিকে কাজ করছে ফোর্সটা উল্টো দিকে কাজ করছে, মানে সেন্টার থেকে বাইরে দূরের দিকে যাচ্ছে, আর তুমি কোন দিকে আনছো, তুমি ওটাকে সেন্টার ও এর দিকে নিয়ে আসার চেষ্টা করছো q2টাকে, তাই জন্য সামনে মাইনাস রয়েছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে এই ফর্মুলাটা u12 ইকুয়াল q1 q2 বাই r, শুধু r থাকবে। ঠিক আছে, বলো তাহলে এটা হচ্ছে দুটো চার্জের জন্য। এবার যদি তুমি একটা থার্ড চার্জকে নিয়ে আসো তাহলে কি হবে? আচ্ছা এখানে একটা কথা বলে দিয়ে নি, হেয়ার u12 is the potential energy of q1 due to q2। আরেকটা জিনিস, হেয়ার u12 equals to u21, দুজনের পোটেনশিয়াল এনার্জি সেম থাকবে। ঠিক আছে তো, এবার কেন আমি u12 দিয়েছি তার পেছনে একটা কারণ আছে। নাও if a third charge is brought close to q1 and q2, distance between q1 and q2 be r12। ঠিক আছে, এবার আমি একটা থার্ড চার্জকে ইন্ট্রোডিউস করব, থার্ড চার্জ q3 প্লাস q3, একটা থার্ড চার্জকে আমি ইন্ট্রোডিউস করব। তাহলে এবার আমার ছবিটা কিরাম হচ্ছে দেখো, আমার দুটো চার্জ রয়েছে, এটা হচ্ছে আমার q1 চার্জ রয়েছে, q1 চার্জ, সামওয়্যার এখানটায় আমার q2 চার্জ রয়েছে, এখানটায় আমার q2 চার্জ রয়েছে, আর আমার এখানটায় আমি আরেকটা চার্জকে আমি ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে q3। ঠিক আছে, এখানটা আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকের ডিস্টেন্সটা কিরকম, এই ডিস্টেন্সটা হচ্ছে r12, এই ডিস্টেন্সটা হচ্ছে আমার r21, r13 সরি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার r23। ঠিক আছে, এরকম আমি তিনটে চার্জ আমি ধরলাম। তখন আমার কি হবে, দেন দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম,
of the system will be তখন কি হবে, পোটেনশিয়াল এনার্জি, পুরো সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? তিনটে চার্জ আছে, তাহলে তিনটে হয়ে যাবে, U equals to U12 plus U13 plus U23, তিনজন যোগ হয়ে যাবে, দ্যাট ইজ কি হবে বলতো 1/4πε0। প্রথম পার্টটার জন্য হয়ে যাবে Q1 Q2 by R12 প্লাস Q1 Q3 by R13 প্লাস Q2 Q3 by R23। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যদি আমার তিনটে চার্জ থাকে তাহলে এটা হয়ে যাচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি অফ সিস্টেম। Thus, if there are n number of point charges, in space, একটা একটা স্পেসের একটা রিজনে n সংখ্যক পয়েন্ট চার্জেস রয়েছে, দেন তাদের পোটেনশিয়াল এনার্জি কত হবে? দেন দ্য পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, এইভাবে সব যোগ হতে থাকবে। সেটা হয়ে যাবে U equals to, এই ফর্মুলাটা একটুখানি খেয়াল রাখার বিষয় আছে n সংখ্যক পয়েন্ট চার্জের জন্য, 1/2 সামেশন ওভার I equals to 1 to n, j equals to 1 to n, j not equals to I, 1/4πε0 qi qj by rij। এইটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, এইটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা ফর n সংখ্যক পার্টিকেলের জন্য তাদের পোটেনশিয়াল এনার্জি কত হবে, জেনারেল ফর্মুলা সামেশন দিয়ে করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এখানটায় হাফ ফ্যাক্টরটা কেন আসছে কেউ বলতে পারবে? দেখো, যখন আমি এই সামেশনটা করছি না, এই সামেশন করার সময় একটা এমন টাইম আসতে পারে যখন তোমার এখানটায় কিউ আই এর জায়গায় 1 থাকবে, জে এর জায়গায় 2 হবে, তখন এখানে Q1 Q2 হচ্ছে। আবার একটা টাইমে ফর্মুলাতে এমন আসবে যখন তোমার আইটা 2 হয়ে যাবে, জেটা 1 হয়ে যাবে, তাহলে Q2 Q1 হবে, এরকম ডবল কাউন্টিং হয়ে যাবে। কিন্তু ডবল কাউন্টিং তো আমরা নিচ্ছি না, খেয়াল করে দেখো, যখন তিনখানা চার্জ ছিল তখন কিন্তু আমি 1 2 নিয়েছি, 1 3 নিয়েছি, 2 3 নিয়েছি, কিন্তু 2 1 3 1 আর 3 2 নিইনি, কিন্তু মানে ডবল কাউন্টিং আমায় অ্যাভয়েড করতে হবে। তো সেরকম ক্ষেত্রে এই সামেশনটার মধ্যে আমার ডবল কাউন্টিং হয়ে যাবে যদি আমি এই সামেশনের ফর্মুলাটা লিখি। ঠিক আছে, কারণ একটা জায়গায় তুমি খেয়াল করে দেখো, আই 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 থেকে n অবধি যাচ্ছে, যেও 1 থেকে স্টার্ট করছে, 1 থেকে n অবধি যাচ্ছে, কিন্তু ও এই জায়গাটা ভুল করেছি, যে নট ইকুয়ালস টু আই হবে, সরি এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, যে নট ইকুয়ালস টু আই মানে জে আর আই এর মান সেম হবে না। তাহলে তুমি খেয়াল করে দেখো, একটা এমন টার্মস আসবে যেগুলো ডবল কাউন্ট হয়ে যাবে এই সামেশনটা করতে গেলে। এমন টার্ম আসবে যখন আই ইকুয়ালস টু, মানে আই Q1 Q2 থাকবে, আবার Q2 Q1 ও থাকবে এই সামেশনটা তুমি যদি কমপ্লিট করো। তো সেই ডবল কাউন্টিং গুলো অ্যাভয়েড করার জন্য আমি হাফ সামনে গুণ করছি। বোঝা গেল কিনা বলো? বলো, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটুখানি আমাকে পোটেনশিয়ালের ফর্মুলাটা বলতে পারবে কেউ? ধরো অলসো potential energy in terms of potential can be represented as
এটাকে আমি চাইলে এইভাবেও লিখতে পারি, ইউ ইকুয়ালস টু হাফ অফ সামেশন আই ইকুয়ালস টু 1 টু n qi phi i। এটাও একটা পসিবল ফর্মুলা আছে, মুখস্থ রাখতে হবে। phi i টা কি বলতো? পোটেনশিয়াল। হ্যাঁ, where phi i যেটা সেটা আমার হবে এইটা সামেশন ওভার পরের টার্মটা সামেশন j ইকুয়ালস টু 1 টু n i নট ইকুয়ালস টু j বা j নট ইকুয়ালস টু i 1 বাই 4 পাই এপসাইলন 0 qi বাই r i, qi টা ঢোকানো আছে এখানে, qj হবে qj বাই rij। বুঝতে পারলে? তাহলে ওপরের ছবিটাতে এই টার্মের মধ্যে তুমি দেখো qi টা বাদ দিয়ে বাকি পুরো টার্মটা তোমার পোটেনশিয়াল টার্মটা হয়ে যাচ্ছে, qi টা বাদ দিয়ে বাকি পুরো টার্মটা হচ্ছে পোটেনশিয়ালের টার্মটা। খেয়াল থাকবে তো? এই ওপরের টার্মটা দেখো, এখানটায় তুমি qi টা বাদ রেখেছো, বাকি পুরো টার্মটাকে তুমি পোটেনশিয়াল বানিয়ে দিচ্ছ। এই যে qj, ঠিক আছে? তো এইটাও একটা টার্ম খুব ইম্পর্টেন্ট, এইটা আর এইটা দুটোই আমার খুবই মাথায় রাখতে হবে যে একটা অ্যাসেম্বলি অফ চার্জেস এর জন্য n সংখ্যক চার্জ রয়েছে, তাদের জন্য পোটেনশিয়াল এনার্জি কি হবে। এটা হচ্ছে ইন টার্মস অফ দ্য চার্জেস আর এটা হচ্ছে ইন টার্মস অফ পোটেনশিয়াল। আইটা হচ্ছে আমার পোটেনশিয়াল ডিউ টু অল আদার চার্জেস। এটা হচ্ছে phi i is the potential at the point of ith charges of ith চার্জ, যেখানে আইতম চার্জটা রয়েছে সেই জায়গাটায় পোটেনশিয়াল ডিউ টু অল আদার চার্জেস। যে পয়েন্টটাতে আমার ith চার্জটা রয়েছে, যদি ওখানে ith চার্জটা আমার না থাকতো তাহলে ওই পয়েন্টে বাকি চার্জগুলোর জন্য যে পোটেনশিয়ালটা হতো সেটাই হচ্ছে qi। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার অনেকগুলো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি কত হবে সেটা। চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য এবার পোটেনশিয়াল এনার্জি কত হবে, যদি আমার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন থাকে। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, এটাকে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিও বলা যেতে পারে বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জিও বলা যেতে পারে। of a continuous distribution of charge। এইটা ইউজ করার জন্য আমরা করব কি, আমরা এই সেকেন্ড ফর্মুলাটা যেখানে পোটেনশিয়ালের রেসপেক্টে দেওয়া রয়েছে, এই পোটেনশিয়ালের রেসপেক্টে ফর্মুলাটা নেব। ঠিক আছে? কিভাবে নেব? সিম্পলি if rho r is the volume charge density, then electrostatic energy over a volume v of all charges, all charges এটা continuous, of a continuous distribution of charge over a volume v is কি হবে, এটা হচ্ছে ফর্মুলা 1/2 ভলিউম v রো r phi r dv। খেয়াল করে দেখো এইটা কোথা থেকে আসছে, এই ফর্মুলা থেকে আসছে। u equals to half summation I equals to 1 to n
কন্টিনিউয়াস চার্জের ক্ষেত্রে সামেশনটা ইন্টিগ্রেশন হয়ে যায়। যখন কন্টিনিউয়াস ভ্যারিয়েবল থাকবে, ডিসক্রিট ভ্যারিয়েবল থাকলে যে কোনো জিনিস যদি ডিসক্রিট থাকে তাহলে আমাদের সামেশন থাকে, আর যখন কোনো কিছু ফাংশনটা কন্টিনিউয়াস হয়ে যায় তখন সামেশনটাই ইন্টিগ্রেশন হয়ে যায়। তাহলে এই জন্য এখানে ইন্টিগ্রেশন হয়ে গেছে, কিউ এর জায়গায় রো চলে এসেছে, আর এখানটায় ডি ফাই এর জায়গায় পোটেনশিয়ালটা রয়েছে ফাই আর, where phi r is the potential at point r। ঠিক আছে, এবার যদি অনেকগুলো চার্জেস থাকে, if if কি বলবো, ইন জেনারেল, আচ্ছা এটাকে ইন জেনারেল ফর্মুলা লিখছি। when all types of charge distributions as well as point charges are present, একটা এমন ডিস্ট্রিবিউশন জেনারেল ফর্মুলা যেখানটায় সব চার টাইপ অফ চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে আর পয়েন্ট চার্জও রয়েছে, পয়েন্ট চার্জেস আর প্রেজেন্ট, তখন কি হবে? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির ফর্মুলা 1/2 ইন্টিগ্রেশন ওভার ভি, এটা তো আমার ভলিউম চার্জের জন্য হচ্ছে রো আর ফাই আর ডিভি। তারপর সিমিলারলি হাফ, এটা আমার সারফেসের জন্য হবে, সারফেসের জন্য আমার এখানে চলে আসবে কি সিগমা আর। এটা ও সরি, এখানে ভলিউম হবে না, এই সিগমা আর করতে গিয়ে আমার মাথার মধ্যে একটা আইডিয়া এলো, একটা সায়েন্সের মিম বানানো যেতে পারে, দেখি পড়ানো হয়ে গেলে বানাবো। আর এটা হচ্ছে আমার ল্যামডাটা কিসের জন্য রয়েছে, ল্যামডাটা হচ্ছে লাইন চার্জ ডেন্সিটির জন্য, লিনিয়ার চার্জ ডেন্সিটির জন্য, ল্যামডা আর ফাই আর। তুমি খেয়াল করে দেখো, চার্জ ডিস্ট্রিবিউশন থাকলেই আমার কি থাকছে, ফাই আর থাকছে, আর অনেকগুলো আমার পয়েন্ট চার্জ রয়েছে, পয়েন্ট চার্জের জন্য কি হয়ে যাবে, এই যে আগের ফর্মুলাটা সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু n qi phi i। ঠিক আছে, এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, সব ধরনের চার্জ ডিস্ট্রিবিউশন প্লাস পয়েন্ট চার্জ যদি থাকে তখন আমার এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা অফ পোটেনশিয়াল বা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। ওকে, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও। হ্যালো, হ্যাঁ স্যার। স্ক্রিন আসছে? হ্যাঁ স্যার। যদি স্ক্রিন চলে যায় তো বলবে কিন্তু, হ্যাঁ, যদি স্ক্রিন বাই চান্স অফ হয়ে যায় আমাকে বলবে। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইন ফিল্ড। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইন ফিল্ডস, ফিল্ডস বলতে এখানটায় মাঠ নয়, ইলেকট্রিক ফিল্ডের কথা বলেছি, ইন ফিল্ড ডিস্ট্রিবিউশন। For a volume charge density,
আমার ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কি ছিল, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কি ছিল, u equals to 1/2 integration over v rho r d rho r phi r dv, এটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটির জন্য, ঠিক আছে। তো নাও ফ্রম গসেস ল, ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল, ডিফারেন্সিয়াল ফর্ম অফ গসেস ল আমরা কি জানি, ডাইভারজেন্স অফ ডি, ডিটা কি বলতো, ডাইভারজেন্স অফ ডি ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু রো আর বা রো, যাই হোক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এইটা আমি যদি বসিয়ে দিই এখানটায় রো এর জায়গায়, আচ্ছা রো এর জায়গায় ডাইভারজেন্স অফ ডি বসিয়ে দিলে আমি লিখতে পারি u ইকুয়ালস টু 1/2 ইন্টিগ্রেশন ওভার v, রো এর জায়গায় আমি ডাইভারজেন্স অফ ডি বসিয়ে দিই, তার সাথে আমার ফাই থাকছে dv, ঠিক আছে। এটা আমি রো এর জায়গায় ডাইভারজেন্স অফ ডি বসিয়ে দিলাম। এবার দেখো নাও যদি আমি ফাই আর ডি, ফাইটা হচ্ছে একটা স্কেলার, খেয়াল রাখবে ফাইটা হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা একটা স্কেলার, আর ডিটা যেটা আছে সেটা হচ্ছে আমার একটা ভেক্টর, এদের দুজনের ডাইভারজেন্স করি দুজন, তাহলে আমার এটার কি ফর্মুলা দেয়, আমি জানি গ্রেডিয়েন্ট অফ ফাই একটা হবে ডট ডি প্লাস আরেকটা টার্ম কি হবে, আমার ফাইটা বাইরে যাবে ডাইভারজেন্স অফ ডি। তুমি খেয়াল করো আমার এখানটায় এই জিনিসটা বার করতে হবে কারণ এই জিনিসটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, হুইচ ইমপ্লাইজ ডাইভারজেন্স অফ ডি ইন্টু ফাই ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট অফ ফাই ডট ডি, এই জিনিসটা আছে মাইনাস ডাইভারজেন্স অফ ফাই ডি, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমি বসিয়ে দিই ওপরে, ওপরে বসিয়ে দিলে আমার কি হয়ে যাবে, দাস u equals to 1/2 integration over v, এখানটায় আমি বসাবো গ্রেডিয়েন্ট অফ ফাই ডট ডি, আর এখানটায় থাকছে মাইনাস ডাইভারজেন্স অফ ফাই ডি, এটার সাথে ডি। এবার গ্রেডিয়েন্ট অফ ফাইটা কি দেয়, গ্রেডিয়েন্ট অফ ফাই কি হয় বলো, ইলেকট্রিক ফিল্ড হয় কি হয় না, তাহলে আমি লিখতে পারি দেয়ারফর u ইকুয়ালস টু, এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিই, আচ্ছা একটু মনে হয় মাইনাস প্লাসে গন্ডগোল করছি মনে হয়, দাঁড়াও দেখে নিই। হ্যাঁ একটু মাইনাস প্লাসে এইটাকে রাখছি, আমার একটু ভুল হয়েছে, সরি, এই পার্টটা প্লাস থাকবে এই পার্টটা মাইনাস হবে, একটুখানি চেঞ্জ করে নিও তো, এটা এখানটা মাইনাস হবে, সামনের টার্মটা মাইনাস এটা প্লাস, এটা একটুখানি ঠিক করে নিও, এইটা মাইনাস হবে এটা প্লাস হবে, ঠিক আছে। তো আমি এই টার্মটা বার করছি, এবার এইটা যেহেতু আমার ই হচ্ছে তাহলে দেখো আমি লিখতে পারি u ইকুয়ালস টু হাফ ক্লোজ ইন্টিগ্রাল v, একটা টার্ম হয়ে যাবে ই ডট ডি ইলেকট্রিক ফিল্ড ইন্টু ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ডিভি, প্লাস অন্য টার্মটা দেখো হাফ ইন্টু হাফ ইন্টিগ্রেশন, আমি দুটো ইন্টিগ্রেশনকে ভেঙে দিচ্ছি, ডাইভারজেন্স অফ ফাই ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ডিভি, ঠিক আছে, এই অবধি আমি লিখলাম। এবার এখানটা একটা দেখার বিষয় রয়েছে, ফাইটা কত, ফাই ইজ প্রপোর্শনাল টু 1/r, রাইট, ফাইটা আমার আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অ্যান্ড ডি যেটা আছে প্রপোর্শনাল টু
1/r²। যেহেতু ইটা আমার ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেটেড, তাই ডি যেটা আছে সেটা আমার r² এর সাথে প্রপোর্শনাল। অ্যান্ড ফর স্ফেরিক্যাল সারফেস, আচ্ছা আরেকটা সরি একটা ছোট্ট চেঞ্জ করতে হবে এখানটায় এটা লেখার আগে। সেটা হচ্ছে আমি স্টোকস থিওরেম গসেস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে আমি এইটাকে এইভাবে লিখতে পারি 1/2 ইন্টিগ্রেশন ওভার বি ই ডট ডি ডিভি প্লাস এটাকে আমি যদি গসেস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করি এটা ওভার সারফেস এস হয়ে যাবে 5d dot ds, where S is the surface enclosing the volume V. S টা হচ্ছে একটা সারফেস enclosing the volume V, এটা কোথা থেকে এলো? বাই গসেস ডাইভারজেন্স থিওরেম। ঠিক আছে, গসেস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে আমি এই জিনিসটা লিখতে পারি। এবার তুমি এখানে দেখো, খুব ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় বুঝবে। নাও ফাই যেটা আছে, ফাই ইজ প্রপোর্শনাল টু 1/r। ফাই যেটা আছে সেটা প্রপোর্শনাল টু 1/r, অ্যান্ড ডি যেটা আছে সেটা প্রপোর্শনাল টু 1/r²। তাহলে ফাই ইন্টু ডি ইজ প্রপোর্শনাল টু 1/r³ লিখতে পারি। phi into d is proportional to 1/r³, and considering the volume V to be spherical, the surface S is proportional to কার সাথে প্রপোর্শনাল হবে বলো? r² এর সাথে প্রপোর্শনাল হবে কি হবে না বলো? সারফেস এরিয়া যেটা আছে স্ফিয়ারের ক্ষেত্রে সেটা কত হয়? 4πr² হয়, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে দেখো ডিভি যেটা আছে ফাই ইন্টু ডি সেটা আমার 1/r³ এর সাথে প্রপোর্শনাল, আর এস যেটা আছে সেটা r² এর সাথে প্রপোর্শনাল। দেয়ারফর আমি এটা বলতে পারি যে এই যে আমার যে সারফেস ইন্টিগ্রালটা রয়েছে, সারফেস ইন্টিগ্রাল ওভার ফাই ডি ডট ডিএস, এটা আমার কার সাথে প্রপোর্শনাল হওয়া উচিত? 1/r³ ইন্টু r², দ্যাট ইজ 1/r এর সাথে প্রপোর্শনাল, ঠিক কি না? যেহেতু সারফেস তুমি ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে তো সারফেস এসি পাবে, এসটা আমার r² এর সাথে প্রপোর্শনাল, আর এখানে দেখো এই যে ইন্টিগ্রেশনটা তুমি যদি কমপ্লিট করো ডিএস এর, তুমি তো এস পাবে, এসটা আমার r² এর সাথে প্রপোর্শনাল, আর ফাই ডিটা আমার r³ এর সাথে প্রপোর্শনাল। তাহলে আমি এটা বলতে পারি যে এই ইন্টিগ্রেশন ফাই ডি ডট ডিএস সেটা আমার অ্যাকচুয়ালি r³ ইন্টু 1/r³ ইন্টু r², দ্যাট ইজ 1/r এর সাথে প্রপোর্শনাল বলা যেতে পারে। জাস্ট প্রপোর্শনাল কিনা দেখছি, ঠিক আছে? তো বোঝা গেল তো? হ্যাঁ স্যার বুঝেছি। টেকিং দ্য ইন্টিগ্রেশন ওভার দ্য এন্টায়ার স্পেস। আচ্ছা, এই যে ওভার দ্য এন্টায়ার স্পেস মানে হচ্ছে ওভার দ্য এন্টায়ার স্পেস কথাটা আমরা শর্টে বলি যখন আমাদের ইন্টিগ্রেশনটা আর এর রেসপেক্টে থাকে। ওভার দ্য এন্টায়ার স্পেস কথাটার মানে হচ্ছে এক্স আমার প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটিতে যাবে, ওয়াইও আমার প্লাস থেকে মাইনাস ইনফিনিটিতে যাবে, জেডটা আমার প্লাস থেকে মাইনাস ইনফিনিটিতে যাবে। বুঝতে পারলে ওভার এন্টায়ার স্পেস কথাটার মানে কি? যেমন আমরা ধরো এক্স অ্যাক্সিসে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইন্টিগ্রেট করি সম্পূর্ণ এক্স অ্যাক্সিস বরাবর জিনিসটা কিরম বিহেভ করছে বার করার জন্য, একই রকম ভাবে যখন ওভার দ্য এন্টায়ার স্পেস ইন্টিগ্রেশন করি আর এর ওভার এন্টায়ার স্পেস ইন্টিগ্রেশন করি, তখন আমাকে ধরতে হবে অ্যাকচুয়ালি x টেন্ডস টু ইনফিনিটি, y টেন্ডস টু ইনফিনিটি, z টেন্ডস টু ইনফিনিটি,
মানে r tends to infinity over the entire space. The integration close integral phi d dot ds vanishes. কেন ভ্যানিশ হচ্ছে? যে এটাকে যেহেতু আমি প্রপোর্শনাল টু 1/r ধরেছি, when r tends to infinity, এটা আমার কি হয়ে যাবে? টেন্স টু 0 হবে কি হবে না? বুঝতে পারলে কেন কেন আমরা এই কনসিডারেশন গুলো নিলাম? এটা আমরা জাস্ট দেখছি, আমরা দেখছি এইটা করে যে যেহেতু ফাইটা আমার 1/r এর উপর নির্ভর করছে, ডিটা 1/r² এর উপর নির্ভর করছে, আর সারফেসটা আমার r² এর উপর নির্ভর করছে, দেখা যাচ্ছে এই ইন্টিগ্রেশনটা আমার r এর উপর 1/r এর উপর নির্ভর করছে। এবার এন্টায়ার স্পেস মানে হচ্ছে r টেন্ডস টু ইনফিনিটি, যদি r টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে 1/∞, তাহলে ইন্টিগ্রেশনটা 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা ভ্যানিশ করে যাচ্ছে। তাহলে যদি এই পার্টটা ভ্যানিশ করে যায় তাহলে আমার এনার্জিটা কি হবে? দাস the electrostatic energy u equals to কত, কার সমান হচ্ছে? হাফ ওভার এন্টায়ার স্পেস, ইন্টিগ্রেশন ওভার এন্টায়ার স্পেস। মানে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ইন্টিগ্রেশনটা করছো। দিস ইজ দ্য ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট, এটা প্রুফ আসে, কিন্তু এটা আসে, এইটা হালে একবার এই ওল্ড সিলেবাস যারা সেকেন্ড ইয়ার এক্সাম দিয়েছে তাদের এইটা এসেছিল এইবার এই বছরের এক্সামে। ওল্ড সিলেবাসে যারা থার্ড ইয়ার এক্সাম সেকেন্ড ইয়ার এক্সাম দিয়েছে ওদের তো এই পার্টস গুলো আছে, ওদের এই প্রশ্নটা এসেছিল। তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি, এটা তো আমার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি যেটা আছে, electrostatic energy density, that is energy per unit volume। এটাকে নরমালি স্মল লেটার ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা ইকুয়ালস টু, আগের ইউ গুলো ক্যাপিটাল ছিল, ইউ বাই ভি, দ্যাট ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? হাফ ই ডট ডি। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেন্সিটির ফর্মুলা, এটা ছোট হাতের ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে আর ইন্টিগ্রেশন থাকছে না, ইন্টিগ্রেশনটা কেটে যাচ্ছে যেহেতু পার ইউনিট ভলিউম নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার এখানটায় একটা জিনিস বলো তো, ডি এর সাথে ই এর সম্পর্ক কি বলো? ডি এর সাথে ই এর সম্পর্ক বলো। ডি ইকুয়ালস টু এপসাইলন 0 ই। হ্যাঁ, এবার যদি আমি ধরে নিচ্ছি ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে তাহলে এপসাইলন ই হবে। আচ্ছা, এপসাইলন 0 ই হয় না, কিন্তু এপসাইলন 0 ই প্লাস পি হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো এখানে তোমাকে এপসাইলন ই ধরতে হবে সবসময়, এপসাইলন বসিয়ে দাও। দেয়ারফর স্মল ইউ কি হয়ে যাচ্ছে? হাফ এপসাইলন ই স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি পার ইউনিট ভলিউম, এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট।
এইটা প্রমাণ দেয় যে সো দ্যাট ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি পার ইউনিট ভলিউম ইজ হাফ হাফ এপসাইলন ই স্কোয়ার। ঠিক আছে, এইটা কিন্তু আসে, প্রমাণ আসে। আচ্ছা, এবার এখানে তোমার প্রশ্ন আসতে পারে, আরেকটা প্রশ্ন দেখবে বইতেও দেওয়া রয়েছে, যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কোথায় স্টোর হচ্ছে। এই যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা রয়েছে সেটা কোথায় স্টোর হচ্ছে, সেটা হচ্ছে প্রশ্ন। এর উত্তরটা কি, আমরা দুটো ইকুয়েশন পেয়েছি। ফ্রম ইকুয়েশন, এই ইকুয়েশন যেটা রয়েছে, এই ইকুয়েশনটা হচ্ছে ইন্টিগ্রেশন, আমরা একটা এই দাঁড়া, ইউ ইকুয়ালস টু ক্যাপিটাল ইউ হাফ ইন্টিগ্রেশন ওভার ভি, একটা টার্ম আমরা পেয়েছিলাম রো আর ফাই আর ডিভি। এই ইকুয়েশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, উই ক্যান সি দ্যাট ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি যাই বলো, এনার্জি গেট স্টোরড ইন দ্য চার্জেস, চার্জগুলোর মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্বিতীয় ইকুয়েশন যেটা আছে, ফ্রম দ্য ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন যেটা আমরা ফিল্ডের রেসপেক্টে পেলাম, ইউ ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন ই ডট ডি ডিভি। এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারছি, যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইজ স্টোরড উইদিন দ্য ফিল্ডস। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যেটা আছে, we can see that electrostatic potential energy is stored within the fields. ফিল্ডস বলতে এখানটায় ইলেকট্রিক ফিল্ড বা এই ইলেকট্রিক ডিসপ্লেসমেন্টের যে ফিল্ড আছে তার মধ্যে স্টোর হচ্ছে। এবার এখানে আমরা একটা কেসে আসছি যেটাকে আমরা রেডিয়েশন বলি। ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট অসিলেটিং চার্জেস, যদি কোনো একটা চার্জ অসিলেট করে, emits radiation in form of electromagnetic waves. Emits radiation in form of electromagnetic waves. একটা চার্জ যদি ভাইব্রেট করে, অসিলেট করে, তাহলে সে রেডিয়েশন এমিট করবে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এমিট করবে। ঠিক আছে, আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে কি, ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এনার্জি ইজ, যখন একটা ওয়েভ যায় এনার্জি ক্যারি করে, একটা ওয়েভ সবসময় এনার্জি ক্যারি করে, এনার্জি ইজ ক্যারিড আউট না বলে বলো ট্রান্সফার করো, বেস্ট কথা, is transferred from one point to another, from one point to another, but no charge is transferred. কিন্তু কোনো চার্জের ট্রান্সফার হয় না। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি দেখে যে এটা thus it seems to accept that এনার্জিটা কোথায় স্টোর আছে, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি
is stored in the fields and not on the charges. Which produces the field. তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা অ্যাকচুয়ালি কোথায় স্টোর হচ্ছে, এই যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা যে ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্টোর হচ্ছে, তাদের চার্জের মধ্যে স্টোর হচ্ছে না। কারণ কোথা থেকে দেখা গেল যে একটা চার্জ যখন ভাইব্রেট করে তখন সেই চার্জটা কি হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিচ্ছে, ছাড়ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তারা কি করছে, তারা এবার যখনই কোনো একটা ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এরা কি করে, এনার্জি ট্রান্সফার করে, কিন্তু কোনো চার্জের কি ট্রান্সফার হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যেটা আছে সেটা আমার ইলেকট্রিক ফিল্ডস এর মধ্যে স্টোর হচ্ছে, কিন্তু চার্জের মধ্যে স্টোর হচ্ছে না। যেখানে যে দুটো ইকুয়েশন ছিল, দুটো ইকুয়েশন দেখাচ্ছে যে আমার দুটোতেই স্টোর হতে পারে, চার্জের মধ্যেও আমি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিকে স্টোর ধরতে পারি, আবার ফিল্ডের মধ্যেও ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর আছে ধরতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি স্টোরটা বেস্ট ধরা যাচ্ছে যে ফিল্ডের মধ্যেই স্টোর হচ্ছে, কারণ একটা অসিলেটিং চার্জ দেখা গেছে যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রেডিয়েট করে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যার মধ্যে আর যেটা এই রেডিয়েশনের মাধ্যমে কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হয়, কিন্তু কোনো চার্জের ট্রান্সফার হয় না। ঠিক আছে, তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখবে। তাহলে এবার ক্যাপাসিটরে চলে যাই। বলো, এই অবধি কারোর কোনো অসুবিধা? হ্যালো, স্যার এক্সাম ডেট দিয়েছে। দিয়ে দিয়েছে? কবে দিল? এই তো এই কিছুক্ষণ আগে দিয়েছে। কবে আছে? 21 তারিখেই দুটো করে দিয়েছে একদম, CC1 CC2 এই CC3 CC4 দুটোই 21 তারিখ। বাহ, 21 তারিখে। আর তোমাদের জি পেপারটা কবে আছে? তোমাদের তো একটা জি আছে আর একটা এসিসি আছে, তাই তো? ওটা পরের দিন নিশ্চয়ই, মানে 22 তারিখ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পরের দিন দিয়ে দিয়েছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চলো ক্যাপাসিটারটা একটুখানি স্টার্ট করা যাক। ক্যাপাসিটারটা জেনারেলি কি, আর ক্যাপাসিটার আচ্ছা, এই ক্যাপাসিটারটা নেক্সট দিন করাবো, ঠিক আছে? আচ্ছা, একটু দাঁড়াও, কথা বলবো।